জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা মডেল পেপার 10 নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা ক্লাস 12 এ পরীক্ষার্থী আছো, মানে 4th সেমিস্টারের জন্য 2026 এই যে আমাদের মডেল পেপারটা রায় মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে, সেটা আমরা ফিজিক্সের জন্য আলোচনা করব। এবং তার জন্য আমাদের যে চ্যানেল এসপিডি সমাধানকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর হ্যাঁ, তোমাদের এখনো পর্যন্ত মডেল পেপার 7, 8, 9, 14, 15, 16, 17 এই মডেল পেপারগুলো পিডিএফও দেওয়া আছে। তো এই ভিডিওটা যখন পাবলিশ করা হবে তখন হয়তো তোমাদের পরীক্ষা চলে আসবে। রিসেন্ট আমার ঠাম্মাও মারা গেছে এবং একটা মানসিক অস্থিরতার মধ্যে কাটছিলাম। সবকিছু মিলিয়ে আমি ইউটিউব থেকে পুরোপুরি ছুটি নিয়ে নিয়েছিলাম। তো যেখানে ভিডিওটা এখন মানে শুট করে রাখছি বটে, কিন্তু কখন যে পাবলিশ করবো জানি না। এডিট করে কমপ্লিট করতে করতে মনে হয় তোমাদের পরীক্ষা চলে আসবে। ঠিক আছে। আর সায়ন এবং সৌরভ, তোমরা আমাকে অনেকবার ধরে তোমাদের যে স্যাম্পল পেপারগুলো বেরিয়েছে, সায়ন এবং সৌরভ তোমরা অনেকবার ধরে আমাকে পাঠিয়েছো তোমাদের যে স্যাম্পল পেপারগুলো, অর্থাৎ সংসদ থেকে যেটা স্যাম্পল পেপার প্রকাশ করেছে, কিন্তু আমি সেগুলো কখন যে ভিডিও বানাবো সেটা টাইম করে উঠতে পারিনি। তো যদি সম্ভব হয় আমরা পরীক্ষার আগের দিন অন্তত একটা ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করছি আমাদের ভিডিও। আর যারা এখনো পর্যন্ত পিডিএফ নিতে ইচ্ছুক এবং অনেকজনা নিয়েছে অলরেডি, তো যদি আরো কেউ নিতে চাও, পরীক্ষা একদম সামনে চলে এসেছে, তো তোমরা কিভাবে পিডিএফটা ডাউনলোড করবে আমরা ভিডিও শেষে একটা ছোট ক্লিপ এখানে দিয়ে দেবো, সেখানে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করছি আমাদের মূল ভিডিওতে। আর ওই যে পিডিএফ গুলো, সেগুলো ওই সংশ্লিষ্ট যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তোমরা এই মডেল পেপার 10 এর জন্য কোনো পিডিএফ দিলাম না, শুধুমাত্র তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছো সলিউশন করার জন্য, ঠিক আছে, তাই সলিউশনের দিকে আমরা যাচ্ছি। চলো তাহলে শুরু করছি। প্রথম কোশ্চেনটা বলেছে সুসংগত আলোক উৎস বলতে কি বোঝায়? সুসংগত আলোক উৎস, আলোক উৎস বা কোহেরেন্ট সোর্স। তো সংজ্ঞাটা তোমরা এইভাবে লিখবে, আমরা সংজ্ঞা লেখালেখিতে বেশি যাব না। ঠিক আছে, মেন কাজগুলো আমরা করে যাব। যে দুটি আলোক উৎস যাদের দশা পার্থক্য সর্বদা একই থাকে, বা লিখতে পারে এইভাবে যে যাদের দশা পার্থক্য সবসময় ধ্রুবক, অর্থাৎ একটার দশা যে পরিমাণে চেঞ্জ হবে অন্যের দশাটাও সেই পরিমাণে চেঞ্জ হবে, যাতে করে পার্থক্যটা অল টাইম একই থাকে, বা দশা পার্থক্য শূন্য, এই দুটোর মধ্যে লিখবে। তো সেই ধরনের দুটো আলোক উৎসকে পরস্পর সুসংগত আলোক উৎস বলে। এবং এই ধরনের আলোক উৎস থেকে আগত যে আলোক তরঙ্গ, সেইগুলো পরস্পর উপরিপাতিত হয়ে ব্যতিচার ঝালর সৃষ্টি করে। ওকে, পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা বলেছে একের বি 1.2 মাইক্রোমিটার বেধ বিশিষ্ট একক রেখাছিদ্র দ্বারা 600 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলো ফ্রন-অপর অপবর্তন ঝালর তৈরি করে। প্রথম অবম বিন্দুর কৌণিক অবস্থান নির্ণয় করো। ওকে, এটা একের এ একের বি। তো এটা ধরো একটা ছিদ্র, ঠিক আছে, এই ছিদ্রটা যার বেধ হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে এ। ওকে, এখান থেকে আলোক উৎস যখন যায়, মানে আলোক তরঙ্গ যখন যায়, তোমরা জানো যে এই যে ধারালো প্রান্তগুলো দিয়ে সেটা বেঁকে যায়, এখান থেকেও বেঁকে যায়, এরও এই প্রান্ত থেকে এই দিকেও বাঁকে, এই দিকেও বাঁকে, এবং এই বাঁকার পরে তারা যখন উপরিপাতিত হয়, অর্থাৎ এইগুলো তরঙ্গ আকারে যাওয়ার পর উপরিপাতিত হলে এখানে একটা ঝালর তৈরি করে। ঠিক আছে, এই বরাবর এটা হচ্ছে মিডল, অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল ঝালর তৈরি করে, বা যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি চরম বিন্দু। ওকে, মনে থাকবে এই কথাটা, অর্থাৎ চরম বিন্দু। তারপর আস্তে আস্তে ছায়াগুলো এইভাবে কমতে থাকে। ঠিক আছে, তো এইখানেও তাই আস্তে আস্তে কমতে থাকে। ওকে, এইভাবে কমতে থাকে। তো ধরো এইখানে পি বিন্দুতে যে ঝালরটা তৈরি করেছে এক্সএন, ঠিক আছে, এখান থেকে ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি এক্সএন, অর্থাৎ যে চরম বিন্দু বা অবম বিন্দু যেটা তৈরি করবে। এখানে একটা শর্ত দিয়েছে প্রথম অবম বিন্দু, তাহলে অবম বিন্দুর জন্য তোমরা কি লিখবে? অবম বিন্দুর জন্য, অবম বিন্দুর জন্য, অবম বিন্দু কোনগুলো গো? এই যে এই জায়গাগুলো, মাথাগুলো, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম মানে ডার্কনেসটা থাকে আর কি, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, সেটা হচ্ছে চরম বিন্দু, এগুলো হচ্ছে চরম। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, এটা হচ্ছে অবম, এই একটা অবম, এই যে ডবাগুলো দেখছো, ডবাগুলো হচ্ছে অবম। ওকে, এইগুলো হচ্ছে অবম। তো তার জন্য মনে রাখবে যে এই যে এ, আর এখানটা ধরো একটা অ্যাঙ্গেল করে, ধরো এইখান থেকে যদি আমরা ডট ডট করে টানি, তো এই এখানে একটা অ্যাঙ্গেল করে, সেই অ্যাঙ্গেলটা এইখানেও তাই, অর্থাৎ এইখানটা যে পথ ডিফারেন্সটা বার করতে হয় না, এই জায়গাটা, এইখান থেকে এইটুকু হচ্ছে পথ ডিফারেন্স, এই যে মানটা সেটা হচ্ছে এ সাইন থিটা, অর্থাৎ এ সাইন থিটা ইকুয়ালস 2n ইন্টু λ/2, λ/2 এর যুগ্ম গুণিতক অবম বিন্দুর জন্য। আর চরম বিন্দুর জন্য মনে রাখবে, মানে চরম বিন্দুর জন্য হচ্ছে অযুগ্ম। ওকে, এই কথাটা মনে রাখবে। তাহলে কৌণিক অবস্থার মানে a ইন্টু থিটা সমান হচ্ছে 2n ইন্টু λ/2, মানে হচ্ছে n ল্যামডা। ওকে, বার করতে কি বলেছে? অবস্থানটা জানতে চাইছে। যদি বেদ বলতো তাহলে কিন্তু এখান থেকে এইদিকে থিটা, এইদিকেও থিটা, ডবল থিটা হয়ে যেত। তো সেটা বলেনি, শুধু অবস্থান বলেছে, মানে থিটাটা জানতে দিয়েছে। তাহলে n λ/a, এরপর দেখে দেখে মানগুলো বসা। প্রথম অবম বিন্দুর জন্য nটা হচ্ছে 1, ঠিক আছে, ল্যামডাটা বলেছে 600 ন্যানোমিটার, তাই তো বলেছে 600 ন্যানোমিটার 1.2 মাইক্রোমিটার বেদ, তাহলে 600 ইন্টু 10⁻⁹ মিটার ডিভাইডেড বাই, এখানে এটা বলেছে 1.2 মাইক্রোমিটার, মানে ইন্টু 10⁻⁶ মিটার। সবগুলো একটু ক্যালকুলেশনের মধ্যে নিয়ে এসো। দেখো 6 ইন্টু 10⁻⁷, আর নিচে আসছে 12 ইন্টু 10⁻⁷,
এখানে 10 বাই ভাগ করে নাও, দিয়ে ওইটাকে ওর সাথে যোগ করে দাও। তো ক্যালকুলেট করলে 0.5, সেটাই আসছে নাকি থিটা? ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও 1 মিনিট, এখন থিটা লিখবো না, সাইন থিটাই লিখে রাখবো। আমরা থিটাটাকে ক্ষুদ্র ধরে এগিয়েছিলাম, তাহলে সাইন থিটা সমান 0.5 বা হাফ ভাবো, 6কে আর 12কে কাটাকাটি করলে হাফ, মানে সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে থিটার মান পাবো 30 ডিগ্রি, অতএব কৌণিক অবস্থানটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এইখানে অ্যারো চিহ্নগুলো দিয়ে রাখলাম, এগুলো অনেকবার এসছে, অসুবিধা কিছু হবে না তোমাদের। নেক্সট, একের অথবা কোশ্চেন এসো। একটি বস্তুর কোনো অবতল দর্পণের মেরু ও ফোকাস বিন্দুর ঠিক মাঝখানে থাকলে প্রতিবিম্বের প্রকৃতি ও রৈখিক বিবর্ধন নির্ণয় করো। দেখো, অবতল দর্পণে মেরু ফোকাস বিন্দু ঠিক মাঝে, ছবিটা আঁকো। পরীক্ষার জন্য একদম কেউ টেনশন নেবে না, সকলেরই ভালো পরীক্ষা হবে, এটাই আমাদের শুভকামনা। ঠিক আছে, আর টেনশন করবে না, টেনশন হওয়া মানেই জানবে টেনশন হবে, হবে না তা নয়, এটা হওয়াটা স্বাভাবিক। যদি তোমার টেনশন না হয় তাহলে তোমাকে ডাক্তার দেখাতে হবে, বুঝতে পেরেছো? তো তুমি নর্মাল মানুষ, মানে তোমার টেনশন হবে, উদ্বেগ বাড়বে, পরীক্ষার আগে সবারই হয় এটা, প্রত্যেকটা মানুষেরই কম বেশি হবে। যদি কেউ বলে যে স্যার আমার বিন্দু মাত্র টেনশন হয় না, তাহলে আমার সাজেশন তাড়াতাড়ি তুমি ডাক্তার দেখাও। ঠিক আছে, তো বুঝতে পেরেছো কি বলতে চাইছি? কিন্তু সেটাকে বেশি মাইন্ডে নেবে না, যা হবে দেখা যাবে। পরীক্ষাটা ভালো করে তুমি প্রিপারেশন হাই রাখো। ওকে, সেই মতো প্রিপারেশন রাখে তুমি এগিয়ে যাও, কনফিডেন্সের সাথে এগিয়ে যাও, কোনো অসুবিধা হবে না। এটা একটা ধরো অবতল দর্পণ, ঠিক আছে, অবতল দর্পণে এটা মেরু, এটা ধরো ফোকাস বিন্দু, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এদের ঠিক মাঝখানে, মানে মেরু আর ফোকাস বিন্দু মাঝে, অর্থাৎ এখান থেকে এই ও এফ আমি লিখে রাখছি, ও এফ সমান হচ্ছে এফ, মানে মাইনাস এফ বাঁ দিকে আছে বলে। ঠিক আছে, তাহলে এটা ধরো ও এ, এটা হচ্ছে বস্তু, তো ও এটা কি হবে তাহলে -f/2 হয়ে যাবে, কারণ অর্ধেক দূরত্বে, অর্থাৎ এই যে ফোকাস বিন্দু তার ঠিক মাঝখানে আছে, তার মানে এই টোটাল ডিস্টেন্সটা এফ হলে, ছোট হাতের এফ, তাহলে এখান থেকে এটা হবে f/2। ক্লিয়ার হয়েছে? আর এটা আমরা জানি, এটা যদি ছবি আঁকা হয় তোমরা জানো যে এই যে সমান্তরালে যে রশ্মিগুলো যাবে সেটা ফোকাস বিন্দুতে যদি পাস করায়, এটা ধরো ফোকাস বিন্দু, ঠিক আছে, এই ফোকাস বিন্দুতে ধরো পাস করছে, ওকে, এই জায়গাটা। আর যেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে সেটা আমরা জানি যে বক্রতা কেন্দ্র থেকে আসছে, অর্থাৎ ওটা নর্মাল হিসাবে কাজ করে। তো এই দুটোকে মানে ব্যাকে যদি আমরা গিয়ে মিট করাই, তাহলে মোটামুটি এরকম একটা জায়গায় সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব পাবো। ধরো এটা এ, ছোট হাতের বি। ওকে, তাহলে বস্তু দূরত্ব ও এ সমান হচ্ছে -u, আর ও থেকে ছোট হাতের এ, এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, সমান হচ্ছে ভি। ক্লিয়ার? আর ও এর মান ইউটাকে কত দিয়েছে, -f/2। ঠিক আছে, এই যে এখানে লিখেছি, দুবার লেখা হয়ে গেছে, এই জায়গাটায় দেখো একবার লেখা আছে। ওকে, এই হচ্ছে কাহিনী। এখন কি জানতে চেয়েছে সেটা আমাদের পড়ো। প্রতিবিম্বের প্রকৃত ও রৈখিক বিবর্ধন। ঠিক আছে, প্রকৃতি বার করার জন্য কি বুঝলাম, যে এখানে প্রতিবিম্ব কিরকম হচ্ছে, সমশীর্ষ, অর্থাৎ লিখে দেবে অতএব প্রতিবিম্ব সমশীর্ষ। ঠিক আছে, আর বিবর্ধিত, এখানটা লিখছি না, বিবর্ধিত। ওকে, আর কি হবে, দর্পণের পিছনে অবস্থিত, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, দর্পণের পিছনে অবস্থিত। ঠিক আছে, এই যে সমশীর্ষ ব্যাপারটা, এমটা পজিটিভ, মানে মনে রাখবে এমটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ বিবর্ধনটা হচ্ছে ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন, যেটা সেটা হচ্ছে পজিটিভ, সেটা আনা যাবে, দেখাচ্ছি একটু পরে। তো আচ্ছা, এখানটা আমরা একটু মুছে রাখি, নাহলে ছবিটা এতটা জায়গা দেওয়ার দরকার নেই আমাদের। ঠিক আছে, তো দেখো এখানে কি আসছে, যে 1/v + 1/u সমান 1/f, এই তো আমাদের দর্পণ ফর্মুলা, দর্পণের সূত্র। এখান থেকে আমরা দেখো বার করব। ঠিক আছে, দর্পণ সূত্র থেকে 1/v এটা, আর ইউটাকে লেখো -f/2, অবতল দর্পণের ফোকাস বাঁ দিকে থাকে তাই নেগেটিভ, -f ধরে নাও। ওকে, তাহলে এখান থেকে 1/v সমান, এটা উপরে হলে 2/f, আর এইদিকে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, ওইদিকে গেলে প্লাস, -1/f সমান 1/f, অর্থাৎ ভি সমান আসছে অ্যাকচুয়ালি এফ ডিস্টেন্স, এফ দূরত্ব, এবং খেয়াল করো ভিটা পজিটিভ, তাহলে এম সমান আসবে দেখো -v/u, মানে -v মানে হচ্ছে -f/u, মানে হচ্ছে কত ছিল, -f/2। ঠিক লিখলাম তো? আচ্ছা, ভিটা, এফটা পজিটিভ এসছে, ভিটা পজিটিভ এসছে, তাহলে এখান থেকে দেখো v/u মান বসালে আমাদের মাইনাস মাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে 2, অর্থাৎ এমটা হচ্ছে 2। তো পজিটিভ আসছে না মানটা, তাই না? তার মানে হচ্ছে সমশীর্ষ। যদি নেগেটিভ আসে তার মানে অবশীর্ষ, অর্থাৎ বস্তু সাপেক্ষে প্রতিবিম্ব নিচের দিকে উল্টে যাচ্ছে। আর এম এর মান 2, তার মানে হচ্ছে দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করছে। ওকে, কোশ্চেনটা কি দিয়েছিল? হ্যাঁ, শুধু জানতে চাইছে প্রতিবিম্বের প্রকৃতি ও রৈখিক বিবর্ধন, অর্থাৎ বিবর্ধন হবে দ্বিগুণ, আর এর ঠিক পিছন দিকে দর্পণের পিছনে প্রতিবিম্ব তৈরি করবে। ক্লিয়ার? নেক্সট, 2 দাগে কোশ্চেন এসো। এক ব্যক্তি 3D মানে 3 ডায়োপ্টার ক্ষমতা সম্পন্ন চশমা ব্যবহার করে 25 সেন্টিমিটার দূরে থাকা বস্তু স্পষ্ট দেখতে পায়। 25 সেন্টিমিটার ঠিকঠাক দেখতে পায়। ওকে, আর 25 সেন্টিমিটার মানে জানো নিকট বিন্দু, মানে কাছের বিন্দুটা। ঠিক আছে তো? আচ্ছা, ব্যক্তি যদি খালি চোখে ওই বস্তুকে স্পষ্ট দেখতে চায় তবে বস্তুকে কত দূরে রাখতে হবে? তাহলে বলো তো এটা কি ধরনের ত্রুটি? আগে এটা বোঝো কি ধরনের ত্রুটি। দেখো +3D ডায়োপ্টার বলে দিয়েছে না, তার মানে কি এখানে উত্তল লেন্স ব্যবহার করা হচ্ছে।
আর উত্তল লেন্স কখন ব্যবহার করা হয়? দীর্ঘদৃষ্টি ত্রুটির জন্য, অর্থাৎ দীর্ঘদৃষ্টি ত্রুটি। ঠিক আছে, তো দীর্ঘদৃষ্টি ত্রুটির যে পাওয়ারের ফর্মুলাটা ইউজ করো, এখানে ডিটা হচ্ছে ত্রুটিপূর্ণ দূরত্ব ধরে নিলে, পি হচ্ছে 3 ডায়াপ্টার। ঠিক আছে, তো তাহলে আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে পি সমান 4 ইন্টু 1 মাইনাস 25/d। এই যে ফর্মুলাটা এখান থেকে বসাও তোমরা। চোখটা সিম্পল ভাবে বলতে গেলে দেখো, ধরো এটা হচ্ছে চোখটা। ঠিক আছে, এই জায়গাটা চোখটা আমরা সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি। ওকে, এখানে হচ্ছে আমাদের পিত বিন্দু বা হলুদ বিন্দু, এই জায়গাটা হচ্ছে চোখটার যে সামনেটা। ঠিক আছে, তো যদি চোখ যদি সঠিক ডিস্টেন্সে দেখে তাহলে বস্তুটাকে মোটামুটি এইখানে, ধরো এটা হচ্ছে উত্তর লেন্স। ওকে, তো হয় কি, ধরো আমাদের দূরে থাকলে কোনো সমস্যা, কি হচ্ছে দীর্ঘদৃষ্টি, তো তাহলে দূরে থাকলে কোনো সমস্যা নাই, সমস্যা কখন হয়? কাছে এলে। তো আমি এক কাজ করি, ছবিটা আগে এঁকে নিচ্ছি, এইখান থেকে বস্তুটাকে আঁকবো। তো আমাদের সুবিধার্থে এইভাবে ছবিটাকে ডট ডট করে এঁকে নিই আগে, দাঁড়াও বোঝাচ্ছি তারপর। হ্যাঁ, তো কি করে আঁকছি আশা করি বুঝতে পারছো। আমরা কি করছি একবার বলে দিচ্ছি, যে এইখান থেকে স্কেল ধরবে, এই যে লেন্সটা থেকে চোখের লেন্স থেকে এখান পর্যন্ত স্কেল ধরে পিছন দিকে ডট ডট, তারপর সামনে আঁকবে। কেন আঁকলাম? যে বস্তুটা যদি এই এ বিন্দুতে থাকে, এখান থেকে ধরো বস্তুটা যাচ্ছে, ঠিক আছে, এই জায়গাটা যাচ্ছে, দিয়ে উত্তর লেন্সটা অভিসারী, কিন্তু এই রশ্মিগুলো দেখো অপসারী, এই যে দুটো রশ্মি বেরোচ্ছে অপসারী, তো কিছুটা জড়ো করে দিচ্ছে, সেইগুলো মনে হচ্ছে যেন পিছন দিকে বাড়ালে এই এ প্রাইম বিন্দু থেকে আসছে বলে মনে হবে, এবং এইটাই তখন প্রতিবিম্ব। আর এইখানে দূরে যখন তৈরি করে দিচ্ছে, ঠিক আছে, তখন আমাদের দেখতে কোনো অসুবিধা নাই। ফলে প্রতিবিম্বটা ফাইনালি গিয়ে এই রেটিনার উপর যে বিন্দু এখানেই তৈরি করবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের চোখ থেকে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিস্টেন্স, মানে ডি সমান 25 সেমি। ঠিক আছে, তো এখান থেকে এটা, কিন্তু আমাদেরকে বার করতে হবে কোনটা? এটা হচ্ছে ছোট হাতের ডি, যেটা হচ্ছে ত্রুটিপূর্ণ ডিস্টেন্স এটা। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা ফর্মুলা ইউজ করি, লেন্সের যে ফর্মুলা আমি এখানে ছোট্ট করে করছি, যেহেতু এখানে ফর্মুলা থেকে অঙ্কটা করবো, তোমাদের এত কিছু করার দরকার নেই, তোমরা একবার এই ফর্মুলায় চলে যাবে, শুধুমাত্র ফর্মুলাটা একবার বোঝানোর জন্য আমি একবার বলছি। ঠিক আছে, তো এই যে ডট ডট করে আছে, তার মানে অসৎ বিম্ব তৈরি করছে অবশ্যই। তো দেখো 1/v মাইনাস 1/u সমান তো 1/f। এখন একটু বসাও, 1/v-টা বার করার জন্য আমরা কি বার করছি? f-টা বার করবো, মানে p-টা। তো 1/v মানে কোথায় প্রতিবিম্ব তৈরি করছে? এই জায়গাটা, তাহলে 1/-d বাঁ দিকে তৈরি করছে, মানে মাইনাস মাইনাস ইউটা কোথায়, বস্তুটাকে কোথায় অ্যাকচুয়ালি রাখা দরকার পড়ছে? আমাদের d-টা হচ্ছে ক্যাপিটাল 25, মানে -25 সমান হচ্ছে 1/f মানে p। ঠিক আছে, তো এইখান থেকে আর একটু বসাও, তাহলে p সমান আসছে দেখো 1/25 মাইনাস 1/d। ওকে, আচ্ছা, এখানে d-টা মিটার আছে, ঠিক আছে, এই d-টার সাথে মিটার হয়, এটা 25 সেমি। তো তোমরা কাজ করবে, এটাকে 100/25 দিয়ে গুণ করে নাও। আমরা p-টা যখন সেন্টিমিটারে নিয়ে আসবো, ঠিক আছে, সবকে 100 দিয়ে গুণ করে দাও, মাইনাস 100/d। তাহলে এটাকে একটু ভালো করে লিখে নিতে হবে, দাঁড়াও। অর্থাৎ p সমান, আমি এখানে লিখে দিচ্ছি, p সমান, এটা দেখো 100/25 মানে হচ্ছে 4 মাইনাস 100/d, 100/d 4 কমন নাও, 4 ইন্টু 1 মাইনাস 25/d। ওকে, এইটাই দেখো লিখেছি আমি এই জায়গাটা, p সমান 4 ইন্টু 1 মাইনাস 25/d। তাহলে মনে কি রাখবে, যে v-টা অ্যাকচুয়ালি তৈরি করছে এখান থেকে ত্রুটিপূর্ণ যে ডিস্টেন্স d-তে, এটা। ঠিক আছে, p-টাকে আমরা ডায়াপ্টারে মাপছি, যখন আমরা সেন্টিমিটার এগুলো কনভার্ট করব, তখন 100 দিয়ে উপর নিচে গুণ করবে। আর এই যে d-টা, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিস্টেন্স, এই জায়গাটা 25 সেন্টিমিটার, মানে অ্যাকচুয়ালি বস্তুটাকে ন্যূনতম যে ডিস্টেন্সটা রাখতো সুস্থ চোখের ক্ষেত্রে যেটা হয় আর কি, আর ত্রুটিপূর্ণ চোখের জন্য এই জায়গায় চলে যাচ্ছে। ওকে, তো তাহলে কি দাঁড়াচ্ছে, এখান থেকে মানগুলো বসিয়ে p সমান এটা। ওকে, তাহলে মান বসিয়ে দাও, p এর মান বলছে 3 ডায়াপ্টার, তাহলে 3 সমান 4 ইন্টু 1 মাইনাস 25 ছোট হাতের d। ওকে, তাহলে 3 সমান 4 মাইনাস 100/d, অর্থাৎ -1 সমান -100/d। তাহলে এখান থেকে d সমান হচ্ছে 100 সেমি, এটা সেন্টিমিটার এসছে মনে রাখবে, আমরা সেন্টিমিটারই করে নিয়েছি ফাইনালি। অর্থাৎ বস্তুটাকে 100 সেন্টিমিটার দূরে রাখতে হবে। তোমরা এত কিছু করবে না, আগেই বলে দিলাম, তোমরা সিম্পল ফর্মুলায় চলে যাবে, ফর্মুলা থেকে এইটুকুই অঙ্কটা করবে। আমি বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে পুরো থিওরিটা এখানটা একবার বললাম। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। 2 এর অর্থপাতে বলেছে, কোনো পরিষ্কার জলাশয় নামলে দর্শক তার চারপাশে গভীরতা কম দেখে কেন? 2 এর অর, ধরো এটা একটা জলাশয়, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে জলাশয়। ওকে, তো এইখানেতে তুমি ধরো কোথাও দাঁড়িয়ে আছো, এই জায়গাটা তুমি দাঁড়িয়ে আছো। ওকে, এখন কি হয়, তোমার কাছ থেকে মানে আলোক রশ্মি অ্যাকচুয়ালি সূর্য থেকে আসে, এটা মনে হবে সূর্য থেকে আগে আলোক রশ্মি আসছে, ঠিক আছে, তো তারপর সেখান থেকে প্রতিফলিত হয়ে ব্যাক করছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি ঘটে। ধরো কোন একটা আলোক রশ্মি, আমরা একটু আলোক রশ্মিটা দেখাই, যে এখান থেকে ধরো একটা আলোক রশ্মি এসছে, ঠিক আছে, একটা আলোক রশ্মি এসছে। এখন এই জায়গাটাতে কি হয়, এইখানটা দেখো একটা, আমরা যদি এটাকে জলের উপর তল ভেবে নিই, ঠিক আছে, প্রতিসরণ হয়, প্রতিসরণের আলোক রশ্মিটা এইখানে গিয়ে পাস করে। এরপর তুমি এটাকে উল্টো পথে ভাবো, যে আলোক রশ্মি এসে গেছে, আলোক রশ্মি এরপর ব্যাক করছে, মানে এখান থেকে যে রশ্মিগুলো যাচ্ছে সে কি করবে, চোখ আমাদের কিন্তু এরপর উল্টো পথটা ভাবো, মানে আলোর প্রত্যাবর্তন নীতিটাকে ফলো করাচ্ছি, যে এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আমরা জানি যে একটু অবিলম্ব থেকে, এটা হচ্ছে অবিলম্ব, একটু দূরে সরে যায়।
দূরে সরে গেলে কি হয়, আমাদের চোখ কিন্তু এইখানটা যদি থাকে, ঠিক আছে, কিন্তু বেশি বাঁকা পথ ফলো করে সে মোটামুটি এই জায়গাটা নিজেকে অ্যাডজাস্ট করে, মানে এইখানে যে পয়েন্ট, ধরো এই বিন্দু এই জায়গায় উঠে যায়। ওকে, এইভাবে যত আমরা আস্তে আস্তে দূরের দিকে যাবো, এই তির্যক যে ব্যাপারটা আসবে, তত কিন্তু এটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। এই জায়গাটা তাই আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে, মানে পুরোপুরি আমরা যদি সব বিন্দুগুলোকে ধরি তাহলে কিন্তু দেখতে পাবো যে আস্তে আস্তে উপর উঠছে, এবং আমার থেকে যত ডিস্টেন্সে যাবে তত এই ঘটনাটা বেশি ঘটে। এইভাবে যে সমস্ত রশ্মি আমাদের চোখে এসে পৌঁছেছে, ধরো এখানটা আমি আবার একটা আঁকছি, আমি তো এইখানটায় দাঁড়িয়ে আছি, তাহলে আরেকটা রশ্মি আমি এঁকে দেখাই। তো এইখান থেকে যে রশ্মিটা, ওকে, সে এইখান থেকে এইভাবে যাবে, আর এখানে আমাদের চোখ আছে, এই জায়গাটা চোখ আছে, ঠিক আছে, সে কিন্তু এইখানে ফলো করবে, অর্থাৎ এই যে পয়েন্টে ধরো বি বিন্দু, তাকে কিছুটা উপরে দেখবে, বি প্রাইমে দেখবে, সে পুরো বিতে দেখবে না, কারণ চোখ আমাদের বাঁকা পথ ফলো করে না। ঠিক আছে, এইভাবে আমাদের চোখ থেকে যত দূরে রশ্মিগুলো আসছে, মানে এখানেও যদি আমরা আঁকি, যদি ওই রশ্মিটা আঁকাটা দরকার ছিল না, এটা অ্যাকচুয়ালি দূরে হয়ে গেছে, তো এখান থেকে যত রশ্মি আমরা এই দিক থেকেও দেখবো। ওকে, তো এখানে যদি আমরা অবিলম্বগুলোকে টানতে থাকি, তো দেখা যাবে যে এইভাবে কিছুটা দূরে সরে গেছে, অর্থাৎ সে কিছুটা তুলে দিচ্ছে, মানে উপর দিকে উঠছে। এইভাবে যত আমাদের এখানে আমাদের পা আছে, এই জায়গাটা পা আছে, পা থেকে যত দূরে সরে যাবো, মানে আমরা এক জায়গায় জলে দাঁড়িয়ে আছি, যত উপর দিকে তাকাবো বা ওই দিকে তাকাবো দূর দিয়ে, তত দেখবো এই যে অবস্থাটা সেটা ঢেউ খেলে উপর দিয়ে উঠে গেছে। ধরো এখানটা হচ্ছে অ্যাকচুয়াল সমতল জায়গাটা। ঠিক আছে, তো তাহলে কি লিখবে, যে প্রতিসরণের জন্য এই ঘটনা ঘটে, এবং প্রতিসরণের জন্য মনে হয় যে আলোক রশ্মি কিছুটা, প্রতিসরণের জন্যই মনে হয় যে আমাদের যে তলদেশ যত দূর দিকে তাকাবো বা যে রশ্মি যত তির্যক হবে, তত মনে হবে তার যে আপাত মানে সরণটা, প্রতিবিম্বের আপাত সরণটা সেটা আরেকটু উপর দিয়ে আছে। যে রশ্মি যত তির্যক ভাবে আসবে আমাদের চোখে এসে পৌঁছাবে, সেটা তত বেশি আপাত সরণ উপর দিকে হতে থাকে, ফলে সেটা গভীরতাটা কম মনে হয়। ওকে, 2 অথবা হয়ে গেল। নেক্সট 2-3 লেন্সের অনুবন্ধী ফোকাস কাকে বলে? তো অনুবন্ধী ফোকাস তাদেরকে বলবো যে সমস্ত লেন্সের যদি এরকম দুটো ফোকাস বিন্দু থাকে, যে একটাতে বস্তু রাখলে অন্যটায় প্রতিবিম্ব তৈরি হয়। যেমন ধরো এইটাতে যদি আমরা বস্তু রাখি, তখন এইখানে প্রতিবিম্ব তৈরি হবে, অথবা উল্টোটা, এখানে বস্তু রাখলে এখানে প্রতিবিম্ব তৈরি হবে। এরকম যদি ঘটনা ঘটে, তাহলে আমরা কি বলবো, যে ওই দুটো যে ফোকাস দৈর্ঘ্য, সেই দুটো হচ্ছে মানে ফোকাস বিন্দু দুটো, সেই দুটো হচ্ছে অনুবন্ধী ফোকাস বিন্দু। ঠিক আছে, 3 বলেছে যে র্যালের বিক্ষেপণ সূত্রটি লেখো। র্যালে বলছে ধরো এটা হচ্ছে সূর্য। ওকে, এটা হচ্ছে সূর্য। তো এখান থেকে আমাদের যে আলোক রশ্মি আসছে, সেটাকে আমরা প্রাইমারি ইন্টেন্সিটি বলছি, অর্থাৎ প্রাইমারি লাইট। এখন আমাদের পৃথিবীর চারপাশে তো বায়ুমণ্ডল আছে, এই জায়গাগুলো বায়ুমণ্ডল আছে, ঠিক আছে, বায়ুমণ্ডলে ধূলিকণা আছে। এখন যদি কিছু কিছু ধূলিকণা এরূপ হয় যে যাদের আকৃতি আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তার সাথে সমতুল্য, ঠিক আছে, তাহলে কি হয়, এখান থেকে আলোক রশ্মি আসার পর এ নিজে একটা গৌণ উৎস হিসেবে কাজ করে, অর্থাৎ সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে, এখান থেকে অলরেডি আলো বিচ্ছুরিত করে। ওকে, যেটাকে আমরা আলো বিক্ষেপণ বলি। তো এইখানে যে আলো, এখানে যে আলোটা ছড়াচ্ছে, সেই যে আলোর তীব্রতা অর্থাৎ সেকেন্ডারি সোর্সের তীব্রতা, এটা প্রপোর্শনাল টু 1/λ⁴। অর্থাৎ এখান থেকে যে লাইট আসছে তার যে তরঙ্গ দৈর্ঘ্য, তার যে মানে চতুর্থ ঘাত, তার ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে তোমরা কি লিখবে, যে বিক্ষেপিত আলোর তীব্রতা সেকেন্ডারি সোর্স থেকে, মানে এই যে ধূলিকণাগুলো এগুলো সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে, এখান থেকে যে আলোর তীব্রতা ছড়াচ্ছে, বিক্ষেপিত আলোর তীব্রতা তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে র্যালের বিক্ষেপণ সূত্র। ঠিক আছে, আমি এখন হেডিং দিইনি, র্যালের বিক্ষেপণ সূত্র তোমরা একটু বুঝে নেবে। ওকে, পরের কোশ্চেন, অথবা ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্র দুটির মধ্যে ব্যবধান অর্ধেক করলে এবং ছিদ্র ও পর্দার মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে ঝালরের প্রস্থের কি পরিবর্তন হবে? ধরো এই দুটো হচ্ছে ছিদ্র, ঠিক আছে, এখান থেকে এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে ছোট হাতের ডি, আর এখান থেকে যে পর্দার ডিস্টেন্স, এটা হচ্ছে পর্দা, সেটা হচ্ছে ক্যাপিটাল ডি। ওকে, এটা হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে দেখো এখানে ঝালর প্রস্থ বিটা সমান আমরা জানি ল্যামডা ডি বাই ছোট হাতের ডি। ওকে, এখন বিটা প্রাইম কি দিয়েছে, যে ল্যামডাটা চেঞ্জ করিনি, ল্যামডা একই আছে, শুধু চেঞ্জ করেছি কাকে কাকে, যে ছিদ্র দুটির মধ্যে ব্যবধান অর্ধেক আর ছিদ্র পর্দার মধ্যে দূরত্ব ডবল। তার মানে ল্যামডা ডি এর জায়গায় 2d করে দিয়েছি, আর এই ডিটার জায়গায় d/2 করে দিয়েছি। ঠিক আছে, তাহলে ল্যামডা ডি বাই ছোট হাতের ডি, এখানে দেখো 2 2 মিলে হচ্ছে 4, অর্থাৎ এটা হচ্ছে 4 বিটা। তার মানে বিটা প্রাইম কি হলো, অ্যাকচুয়ালি 4 বিটা, মানে 4 গুণ এখানে ঝালর প্রস্থ হবে, 4 গুণ হবে, মনে থাকবে। তাহলে তোমরা অ্যান্সার কি লিখবে, যে ঝালর প্রস্থের ক্ষেত্রে 4 গুণ হয়ে যাবে। ওকে, পরের কোশ্চেন, অর্থাৎ 3 হয়ে গেল, মানে 4-এর কোশ্চেন। একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান, কার গতিশক্তি বেশি ব্যাখ্যা করো। তো দেখো ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা সমান h/p। ঠিক আছে, তো এটা জানি h/√2me, এটাই তো জানি। এখন কি বলেছে, ইলেকট্রনের জন্য আমরা লিখতে পারি, ইলেকট্রনের দেখো এটাকে লিখছি h/√2me মানে ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের ভর। আর প্রোটনের জন্য আমরা এটাকে লিখছি, প্রোটনের জন্য ল্যামডা পি সমান হচ্ছে h/√2mp ইন্টু ইপি। ঠিক আছে, তাহলে এখান থেকে বলেছে দুটো যে ল্যামডা গুলো মানে তরঙ্গ দৈর্ঘ্য গুলো বা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য গুলো সমান, তাহলে ল্যামডা ই সমান ল্যামডা পি, তাহলে
রুট ওভার অফ টয়েস এম ই ইন্টু ই ক্যাপিটাল ই সমান এইচ বাই রুট টয়েস এম পি ইন্টু ই ক্যাপিটাল পি। এত দুটুকু ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এই যে এইচ এইচ কেটে দাও, টু গুলো কেটে দাও, ঠিক আছে। পড়ে থাকছে রুটের ভিতর, তার মানে এম ই ই ই সমান এম পি ই পি। এখান থেকে দেখো এম ই বাই এম পি সমান ই ইপি বাই ই ই। আচ্ছা আমাদের এক কাজ করো, এমপি মাছ মাছ গ্রেটার দেন এমই জানো এটা, তাই না? তাহলে এখান থেকে এমপি বাই এমই মাছ মাছ গ্রেটার দেন 1, এটা তো জানো। কেন না প্রোটনের মাস ইলেকট্রনের মাসে প্রায় 1836 গুণ, তাহলে অনেক গুণ আর কি, অনেক বড় একের থেকে। তাহলে এই যে জায়গাটা অর্থাৎ ই বাই ইপি, এটাকে আমরা উল্টে দাও, এমপি বাই এম ই, এটা মাছ মাছ গ্রেটার দেন 1, ঠিক আছে। তাহলে এখান থেকে ই বাই ই প্রোটন মাছ মাছ গ্রেটার দেন 1, অতএব এখান থেকে লিখতে পারি ই ইলেকট্রনের যে গতিশক্তি গ্রেটার দেন মাছ মাছ প্রোটনের গতিশক্তি, অতএব লিখবে অতএব ইলেকট্রনের গতিশক্তি বেশি। এখানে আমি শর্টে একটু লিখে রাখছি, ইলেকট্রনের গতিশক্তি বেশি, ঠিক আছে, এই জিনিসটা। ওকে, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন এসছে, এটা অনেকবার মডেল পেপারে এসে দেখবে। 4 অথবা পদার্থ তরঙ্গ ও আলোক তরঙ্গের মধ্যে একটি পার্থক্য লেখো। পদার্থ তরঙ্গ আলোক তরঙ্গের পার্থক্য দেখো, পদার্থ তরঙ্গের ক্ষেত্রে ভরও আছে, ভরবেগ আছে, ঠিক আছে, গতিশক্তি আছে, সবগুলোই আছে। ওকে, আর আলোক তরঙ্গের ক্ষেত্রে এখানে মনে রাখবে যে ভর জিরো কিন্তু ভরবেগ আছে, ভরবেগ আছে আর গতিশক্তিও আছে। তাহলে কি বললাম, এর ভরটা জিরো, এইটা হচ্ছে মেন পার্থক্য, মনে রাখা যাবে। ওকে, আরেকটা মনে রাখা যায় ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য আকারে, যেমন পদার্থ তরঙ্গকে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়, আর আলোক তরঙ্গকে আমাদের যে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ, অর্থাৎ সে এখানে যেমন হচ্ছে ল্যামডা সমান এইচ বাই পি, এই যে সম্পর্ক, মানে পি সমান হচ্ছে এইচ বাই ল্যামডা, এই সম্পর্ক থেকে প্রকাশ করা যায়। আর এর যে ভরবেগটা বার করা হয়, পি সমান হচ্ছে ই বাই সি বা ই সমান পিসি, এই যে সম্পর্কটা সেখান থেকে বার করা যায়। ই মানে গতিশক্তি, সি মানে হচ্ছে আলোর বেগ, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, পরের কোশ্চেন 4 অথবা বি, একটি ধাতু পৃষ্ঠের উপর সবুজ আলো আপতিত হলে ইলেকট্রন নিঃসরণ হয়, কিন্তু হলুদ আলোতে তা হয় না। ওই একই ধাতু পৃষ্ঠে লাল আলো আপতিত হলে কি হবে? তো দেখো আমি শর্টে একটু আলোচনায় আসছি, এটা অর বি বলে, 4 অথবা বি, ঠিক আছে। যে লাল আলো, কি কি আলো দিয়েছে এখানে, সবুজ, হলুদ, লাল। দেখো সবুজ মানে তরঙ্গ দৈর্ঘ্যের দিক থেকে সবুজ গ্রিন, এটা সবুজের তরঙ্গ দৈর্ঘ্য, লালের তরঙ্গ দৈর্ঘ্য এটা ল্যামডা আর, আর ইয়েলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়াই। আমাদের যে ভিপজিওর যে প্যাটার্নটা, ভিপজিওর লালের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে এই ডান দিক থেকে বাঁ দিকে যদি আসি, প্রথমে কার তরঙ্গ দৈর্ঘ্য পড়ছে লালের, তারপরে ল্যামডা আর গ্রেটার দেন, তারপর হচ্ছে ল্যামডা ওয়াই গ্রেটার দেন ল্যামডা জি। আর আমরা জানি যে ই সমান এইচ নিউ, ঠিক আছে, ই সমান এইচ নিউ মানে হচ্ছে সি এইচ বাই ল্যামডা, তো যার ল্যামডা বেশি তার ইটা কম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ই আর লেস দ্যান ই ওয়াই, মানে ই হলো লেস দ্যান ই গ্রিন, গ্রিনের যে এনার্জি সব থেকে বেশি। এখন এই ই জি যখন অর্থাৎ ডব্লিউ জিরো থেকে যখন ই জি বেশি, ই জি যদি ডব্লিউ জিরো থেকে বেশি হয়ে দাঁড়ায়, ঠিক আছে, মানে ই জি ডব্লিউ জিরো থেকে বেশি, তো বলেছে এরকম জায়গাটা, অর্থাৎ আমি একটু এটাকে এইভাবে লিখছি, ই আর লেস দ্যান ই ওয়াই লেস দ্যান ডব্লিউ জিরো লেস দ্যান ই জি। এখানে আমি একটু ভাষা অ্যাপ্লাই করব, তোমরা ভাষাটা ভালো করে মন দিয়ে শোনো। অর্থাৎ ধাতুটার যে কার্য অপেক্ষক ডব্লিউ জিরো, সেটা থেকে গ্রিন লাইটের যে এনার্জি সেটা বেশি, কিন্তু হলুদ লাইটের এনার্জি এটা থেকে কম। আবার হলুদ লাইটের এনার্জি থেকে আবার লালের আরো কম। দ্যাট মিনস ধাতুটার যে কার্য অপেক্ষক তার থেকে লাল আলোর শক্তি আরো কম, যে কারণে লাল আলো সেখানে আমাদের যে আলোক তড়িৎক্রিয়া সেটা ঘটাতে পারে না, ঠিক আছে। ওকে, এটাই ব্যাখ্যা করতে বলেছে, একটু ভাষাটা সুন্দর করে লিখবে। অর্থাৎ বলেছে ওই একই ধাতু পৃষ্ঠে লাল আলো আপতিত হলে কি হবে, কোনো ইলেকট্রন নিঃসরণ হবে না, ফটো মানে আলোক তড়িৎক্রিয়া ঘটবে না। ওকে, 5 কোশ্চেনটা বলেছে ফোটন একটি ভরহীন কণা হলেও তার ভরবেগ আছে, ব্যাখ্যা করো। দেখো ফোটন, ফোটন কি মানে আন্তঃচুম্বকীয় কণার যে একটা আমাদের একক, সেটা হচ্ছে ফোটন, তার ভর হচ্ছে 0, এম রেস্ট মাসটা হচ্ছে 0, ঠিক আছে। এখন ই স্কোয়ার সমান আমাদের আপেক্ষিকতাবাদ সূত্র, আপেক্ষিকতাবাদ, এটা লিখছি একটু শর্টে, আপেক্ষিকতাবাদ মানে আইনস্টাইনের যে আপেক্ষিকতাবাদ সূত্র, সেখান থেকে আমরা কি পাই, ই স্কোয়ার সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি টু দি পাওয়ার 4। সিটা হচ্ছে ওই ফোটনের বেগ, ফোটনের বেগ, শূন্য মাধ্যমে ফোটনের বেগ মানে আলোকের বেগ অ্যাকচুয়ালি। তো ফোটনের জন্য এম জিরোটা 0, তাহলে এখান থেকে ই স্কোয়ার সমান পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 0, এম জিরোটা মানে স্থির ভরটা বা বিরাম ভর 0,
তাহলে এখান থেকে পিসি সমান ই, তাহলে এখান থেকে পি সমান হচ্ছে ই বাই সি। তাহলে ব্যাখ্যা কি দেবে যে হ্যাঁ আপেক্ষিকতা বা সূত্রানুসারে তার যে টোটাল এনার্জি সেটা হচ্ছে তার স্থির ভর এনার্জি প্লাস হচ্ছে তার গতিশক্তি, দুটো সমষ্টি সমান। তার স্থির ভর 0 হওয়া সত্ত্বেও তার টোটাল গতিশক্তি আছে এবং গতিশক্তি থাকার জন্য তার ভরবেগ আছে। এটা কিন্তু ভাষায় লিখবে, ঠিক আছে? তো নেক্সট 5 অথবা অ্যালুমিনিয়ামের কার্য অপেক্ষক 4.2 ইলেকট্রন ভোল্ট, দুটি ফোটনের প্রতিটি শক্তি 2.5 ইলেকট্রন ভোল্ট। ধাতুটির পৃষ্ঠে আপতিত হলে আলোক ইলেকট্রন নিঃসরণ ঘটবে কি, ব্যাখ্যা করো। তো এখানে একটা ইন্টারেস্টিং কথা 5 অথবাটা এখানে, যে ধরো একটা ধাতব পৃষ্ঠ, এখানে যখন এই যে ফোটন কণাগুলো এসে পড়ছে, ফোটনের যে এনার্জি, ধরো আমি যেটা একটা এনার্জি বললাম, ওকে, সেটা হচ্ছে ই। এইখানে একটা ইলেকট্রনের সাথেই কোলাইশন করবে, মানে একটা ইলেকট্রনের সাথেই সংঘর্ষ ঘটাবে। দুটো যদি ফোটন এসে পৌঁছায় তাহলে দ্বিতীয় অন্য কোনো একটা ইলেকট্রনের সাথে সংঘর্ষ করবে, এবং ধরে নেওয়া হচ্ছে এখানে স্থিতিস্থাপক সংঘর্ষ অনুসারে যে একটাই ফোটন দুটো ইলেকট্রনের সাথে একসাথে সংঘর্ষ ঘটাতে পারবে না, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে যে ফোটন গুলো আসছে তাদের এনার্জি হচ্ছে 2.5 ইলেকট্রন ভোল্ট। তো 2.5 ইলেকট্রন ভোল্ট W0 থেকে ছোট, W0 মানটা বলেছে 4.2 ইলেকট্রন ভোল্ট, এটাই মনে হয়, দেখে নিচ্ছি 4.2 ইলেকট্রন ভোল্ট। কিন্তু তোমাদের এটা যেন ব্যাখ্যা না মনে হয় যে তাহলে দুটো ফোটনের এনার্জি তো ডবল, অর্থাৎ 2 × 2.5, তার মানে তো এটা বড় হচ্ছে, বেশি হচ্ছে, সেই অনুসারে কিন্তু আমাদের কাজ হবে না। হ্যাঁ এটা ঠিক, বেশি পরিমাণ ফোটন যদি আসে তাহলে বেশি পরিমাণ ইলেকট্রনের সাথে কোলাইশন করবে, বেশি বেশি ইলেকট্রন বার করবে, এটা ঠিক। কিন্তু শর্ত হচ্ছে প্রত্যেকটা ফোটনের এনার্জি তার কার্য অপেক্ষক থেকে বেশি হতে হবে। এই কথাটা ভালো করে মনে রাখো যে প্রত্যেকটা ফোটনের এনার্জি কার্য অপেক্ষক থেকে বেশি হলে তবেই সেই একটা ফোটন একটা ইলেকট্রন বার করবে। সব ফোটন সব ইলেকট্রন বার করবে এমন কোনো ব্যাপার নয়, কিন্তু যতগুলো ফোটনের এনার্জি তার কার্য অপেক্ষক থেকে বেশি ততগুলি একমাত্র ইলেকট্রন বার করবে। এমনটা নয় যে সমস্ত ফোটনগুলো সম্মিলিত ভাবে এলো, তাদের যে টোটাল এনার্জিটা সবগুলো যোগ হয়ে গেল দিয়ে কার্য অপেক্ষক, সেটা কিন্তু ব্যাপার নয়। ইন্ডিভিজুয়ালি কাজ করছে, অর্থাৎ প্রত্যেকটা ফোটন প্রত্যেকটা ইলেকট্রনের সাথে কাজ করবে। তাই যেহেতু এখানে 2.5 ইলেকট্রন ভোল্ট প্রত্যেকটা ফোটনের এনার্জি, ধাতুটার যে 4.2 মানে হচ্ছে এখানে কার্য অপেক্ষকের থেকে কম, সো এখানে কোনো ইলেকট্রন বার করতে পারবে না। ক্লিয়ার? ওকে, 5 হয়ে গেল। মানে এরপর আমরা 6 কোশ্চেনে ঢুকছি, অর্থাৎ সেকশন বি। 6 এটা বলেছে XY তলে একটি সমতল দর্পণ আছে, দর্পণের দিকে বস্তুর গতিবেগ V0 সমান I - J + K ক্যাপ মিটার পার সেকেন্ড হলে প্রতিবিম্বের গতিবেগ কত হবে? আচ্ছা, উভয়ের আপেক্ষিক বেগ কত? ওকে, XY তল, আমাদের একটা XY তল কল্পনা করো, এটা ধরো XYZ, ঠিক আছে? XYZ মানে উপর থেকে দর্পণের বরাবর এইখানটা ধরো একটা দর্পণ পাতা আছে, আশা করছি বুঝতে পারছো, এই জায়গাটা হচ্ছে একটা দর্পণ রাখা আছে, ঠিক আছে? এটা দর্পণটা। তো এই দর্পণের সাপেক্ষে এইদিকে একটা কোনো বস্তু সে এইদিকে ছুটে আসছে, তাহলে তার প্রতিবিম্ব কি হয়? দেখো বস্তুটা যখন এই এ অবস্থানে, তার প্রতিবিম্ব এই জায়গাটা থাকে এ প্রাইম অবস্থানে। যত বস্তু এগিয়ে আসতে থাকে প্রতিবিম্ব থেকে তার তো মানে দর্পণ থেকে বস্তু দূরত্ব তত কমতে থাকে, প্রতিবিম্ব আস্তে আস্তে ওর সরে যাবে, কোন দিকে যাবে? দর্পণের দিকে। অর্থাৎ ধরো এই জায়গাটা আমি সাপোজ বলছি, এই জায়গাটা কোনো এক সময় বি পয়েন্টে বস্তুটা এসে গেছে, তাহলে সেই সময় তার প্রতিবিম্ব এরকম বি প্রাইম পয়েন্টে উঠে যাবে, অর্থাৎ সে তখন এই দিক বরাবর উঠে আসছে। বোঝাতে পেরেছি? এটা হচ্ছে বস্তু, বস্তু কোন দিকে ছুটছে, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিবিম্ব, এটা প্রতিবিম্ব। খেয়াল করো তো, বস্তুটা আসছে কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর, তাহলে তার জেড কম্পোনেন্টটা চেঞ্জ হবে, কিন্তু এক্স ওয়াই তলে এই যে দর্পণটা নামানো আছে, মানে ধরো মেঝেতে নামানো আছে দর্পণটা, সেখানে এক্স ওয়াই কম্পোনেন্টে কোনো চেঞ্জ হবে না। তো যে কারণে এটা যেদিকে আছে এ ঠিক তার উল্টো দিকে হাঁটছে, অর্থাৎ এখানে কে ক্যাপটা যা সাইন থাকবে এখানে তার উল্টো সাইন নেবো। এখানে বস্তু বেগ ইউ বেগে বলেছে, তাহলে প্রতিবিম্বের বেগ ভি বেগ ধরে নাও, ঠিক আছে? অর্থাৎ ইউ বেগটাকে যদি আমরা চিহ্নিত করি, যে এখানে কি নাম দিয়েছে দেখো, I - J + K, I ক্যাপ - J ক্যাপ + K ক্যাপ, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কে ক্যাপ যদি এইদিকে প্লাস ধরছি, আমরা এই দিকটাকে তখন নেগেটিভ ধরতে হবে। এখানে ছবিটা উল্টোটা করা হয়েছে, কোনো ব্যাপার না, বোঝানো হয়েছে এইদিকে মানে জেড অক্ষ বরাবর বস্তুর যে এখানে কম্পোনেন্টটা চেঞ্জ হচ্ছে, এইদিকে তার উল্টো দিক হবে। তাহলে ভি ভেক্টরটাকে আমরা লিখতে পারি I ক্যাপ - J ক্যাপ - K ক্যাপ। অতএব আপেক্ষিক বেগ, এদের যে আপেক্ষিক বেগ বলা মানে হচ্ছে দুটো বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর I - J + K মাইনাস অফ I - J - K, ওকে এটা। তো তাহলে এখান থেকে দেখো I - J + K মাইনাস I + J + K, খেয়াল করো কোনটা কাটছে, এইটা কাটছে আর যেটা কাটছে, পড়ে থাকছে 2K ক্যাপ, অর্থাৎ 2 একক। এখন আমাদের উত্তরটা একটু মেলাতে হবে এই ক্ষেত্রে, ঠিক আছে? উত্তরটা কি দিয়েছে? I - J - K 2K ক্যাপ, ঠিক আছে, একদম উত্তর মিলে গেছে। কি বলেছে যে তাহলে তার বেগটা কত হবে? প্রতিবিম্বের বেগ মানে ভি, এখানে লিখে দিচ্ছি, ভিটা হচ্ছে প্রতিবিম্বের বেগ, প্রতিবিম্বের বেগ,
ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু দর্পণটা XY তলে জাস্ট নামানো আছে, বস্তুটা তাহলে জেড অক্ষ বরাবর, মানে তার লম্ব ভাবে আসা মানে জেড অক্ষ বরাবর, তার মানে কে ক্যাপটা খালি চেঞ্জ হবে। জেড অক্ষ বরাবর যে আমাদের ইউনিট ভেক্টর উপাংশ গুলো হয়, এই বরাবর হচ্ছে আই ক্যাপ, এই বরাবর হচ্ছে জে ক্যাপ, আর এই বরাবর হচ্ছে কে ক্যাপ। ঠিক আছে, তো শুধুমাত্র কে ক্যাপ চেঞ্জ হবে, এইদিকে যা সাইন এইটা তার উল্টো সাইন, কারণ এই আসছে এইদিকে, তাহলে প্রতিবিম্ব উল্টো দিকে সরে, এটাই আমরা জানি। ওকে, ভেরি গুড। পরে কোশ্চেনে 6 বি, দ্বিনেত্র দৃষ্টি বলতে কি বোঝায়? দ্বিনেত্র দৃষ্টি কাদের দেখা যায় বলতো? এক্সাম্পল বলতে পারো? পেঁচা। তারপর আর কাদের দেখা যায়? আমাদের মানে মানুষ। আর কাদের দেখা যায়? বানর বা বান্দর, যাই হোক যেটাই বলি, বানর। তো পেঁচা, মানুষ, বানর এদের ক্ষেত্রে কি হয়, আমাদের নাকের সামনে, নাকের দুপাশে এবং একই বরাবর একই সামনে দুটো চোখ থাকে, ফলে দুটো চোখ একসাথে প্রতিবিম্ব তৈরি করে। কিন্তু গরু, ছাগল, ঘোড়া এদের ক্ষেত্রে কি হয়, দুটো আলাদা দিকে, অর্থাৎ দুটো আলাদা পাশে থাকে। অর্থাৎ আমাদের দুটো চোখে একই লাইন বরাবর সামনের দিকে থাকে। ঠিক আছে, মানে দুপাশে আলাদা ভাবে থাকে না বা আড়াল হয়ে যায় না, দুটো চোখ সামনের দিকে একই সাথে থাকে বলে একটা বস্তু দুদিক থেকে প্রতিবিম্ব দেখতে পায়। দুদিক থেকে প্রতিবিম্ব দেখতে পাওয়ার দরুন কি হয়, যে বস্তুটা ত্রিমাত্রিক যে গঠনটা সেটা পরিষ্কার বোঝা যায়, যেটা ঠিক অনেকটা আমাদের মানে এর যে প্রভাবটা বুঝতে পারা যায়। যদি একটা চোখকে এইভাবে বন্ধ করে দিয়ে আমরা ছোঁচে সুতো পড়াই, ছোঁচে সুতো পড়াতে গেলে তখন এই জিনিসটা ভালো ফিল করা যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি, যে মানুষ, পেঁচা, বানর এদের দুটো চোখ দিয়ে যখন একটা বস্তুর ত্রিমাত্রিক একটি প্রতিবিম্ব তৈরি করে, এবং সেই যে দৃষ্টিটা সেটা হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি। ওকে, আর গরু, ছাগল এদের ক্ষেত্রে বললাম এটাকে বলে এক নেত্র দৃষ্টি, মানে দুটো আলাদা চোখ দিয়ে আলাদা প্রতিবিম্ব তৈরি করে। ওকে, আচ্ছা পরের কোশ্চেন 6 অথবা এ, লাল বর্ণের আলো ব্যবহার করে একটি একক রেখাছিদ্রে অপবর্তন সজ্জা পাওয়া গেল। লাল আলোর লাল আলোকে নীল আলো দিয়ে প্রতিস্থাপিত করলে কি হবে? তেমন কিছু নয়, জাস্ট প্রতিবিম্ব যে ঝালরটা তোমরা জানো। আচ্ছা, এটা অপবর্তন না ব্যতিচার বলেছে? অপবর্তন ঝালর। তোমরা জানো যে এ সাইন থিটা, এখানে 6 অর এ বলছি, যে এ সাইন থিটা সূত্র তোমরা সবাই জানো, এন ল্যামডা হোক বা মানে এটা হচ্ছে 2n ল্যামডা বাই 2 যদি অবম বিন্দু হয়, অথবা হয় 2n প্লাস 1 ল্যামডা বাই 2 যদি চরম বিন্দু হয়, যেটাই হোক না কেন মোট কথা ল্যামডার সাথে প্রপোর্শনাল। তাহলে এখান থেকে এ সাইন থিটা এটাকে আমরা লিখতে পারি প্রপোর্শনাল টু ল্যামডা। তো আমাদের যে অপবর্তন ঝালরের যে বেধ, এখানে এই যে এটা, এটা কিন্তু ফিক্সড, এটা হচ্ছে ছিদ্রের বেধ। ঠিক আছে, এটা হচ্ছে ছিদ্রের বেধ, ছিদ্রের। তো সাইন থিটাটা মানে হচ্ছে থিটাটা চেঞ্জ হবে, তাহলে থিটা প্রপোর্শনাল টু ল্যামডা, তাহলে 2 থিটা প্রপোর্শনাল টু ল্যামডা। 2 থিটা মানে হচ্ছে এটা ধরো আমাদের অপবর্তন যে ঝালর তৈরি করলো, এটা হচ্ছে চরম বিন্দু, তারপর আস্তে আস্তে মানে এইভাবে কমতে থাকে, ডিমিনিশ হয়ে যায়। তো এখান থেকে এইটা, তো এই পয়েন্টটা যে অ্যাঙ্গেল তৈরি করছে ওই দিক থেকে, সেটা একটা অ্যাঙ্গেল থাকে এখানে মিডিলের সাপেক্ষে, সেটা হচ্ছে থিটা। আর এই পয়েন্টে যে অ্যাঙ্গেল তৈরি করছে এটা হচ্ছে থিটা। ওকে, দুটো থিটা মিলে টোটাল কত হয়, এই অ্যাঙ্গেলটা 2 থিটা। তাহলে এই যে বেধটা কত হবে, এখান থেকে এই যে কৌণিক বেধটা এটা হচ্ছে 2 থিটা। ওকে, তাহলে কৌণিক বেধ প্রপোর্শনাল টু ল্যামডা। তো যেহেতু লাল আলোর অর্থাৎ ল্যামডা আর গ্রেটার দেন ল্যামডা, নীল আলো বলেছে, তো লালের, তাই তো নাকি, লালের পরিবর্তে নীল আলো স্থাপন করা হচ্ছে। তাহলে এখানে যে 2 থিটা, বা এটাকে আমি নাম দিচ্ছি একটা কিছু থিটা প্রাইম, তাহলে থিটা আর গ্রেটার দেন বা 2 থিটা আর গ্রেটার দেন থিটা বি বা 2 থিটা বি, অর্থাৎ ঝালর যে বেধটা কমে যাবে, মানে ব্লু লাইটের ক্ষেত্রে কমে যাবে। ঠিক আছে তো? ওকে, 6 অথবা হলো পিটা। 6 অথবা বি, কোন মাধ্যমে একটি উত্তল বা অবতল লেন্সকে রাখলে উভয় ক্ষেত্রে লেন্সটি সমতল ফলকের মতো কাজ করবে? যদি লেন্সের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকে একটু শর্টে লিখলাম, মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো এরকম যদি ঘটে তখন উত্তল অবতল সবাই কাজ ফলকের মতো কাজ করে, মানে কোনো আলোকরশ্মি বিচ্যুতি বা প্রতিসরণ এগুলো হয় না। প্রতিসরণ হয় মানে বিচ্যুতিটা হয় না। আর যদি লেন্সের প্রতিসরাঙ্ক বেশি হয় তাহলে উত্তল উত্তলের মতো, অবতল অবতলের মতোই কাজ করবে। যদি লেন্সের প্রতিসরাঙ্ক 4-5 তুলনায় কম হয় তাহলে উত্তলটা অবতলের মতো আর অবতলটা উত্তলের মতো কাজ করবে। এই কথা মানে এই কথাগুলো একটু মনে রাখবে। এরপর সিয়ের কোশ্চেনটা দেখো, আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে এবং মাধ্যম দুটির সংকট কোণ থিটা সি হলে সর্বাধিক বিচ্যুতি কত হবে? ওকে, তো এটা ধরো ঘন মাধ্যম। ঠিক আছে, ঘন মাধ্যমে এটা, এখান থেকে আলোকরশ্মি, এখানটা ধরো একটা অবিলম্ব টানলাম, আলোকরশ্মি এখান থেকে যাচ্ছে, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা সি, মানে কোন কি বলে এটাকে, সংকট কোণ। তো এইখান বরাবর তাহলে বিভেদ তল ঘেঁষে এই লাইটটা পাস করবে এই জায়গাটা, তাহলে অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বিচ্যুতি কত দাঁড়াচ্ছে, এই জায়গাটা যদি এই মাধ্যমটা না থাকতো এই সোজা পাস করতো, কিন্তু পাস করছে কথা এই দিকে, তাহলে অ্যাকচুয়াল বিচ্যুতি এইটা, মানে অ্যাকচুয়াল পথ থেকে যতটা বেঁকে আছে সেটাই। তাহলে খেয়াল করো এই টোটালটা কত গো, অর্থাৎ আচ্ছা এই অ্যাঙ্গেলটা থিটা সি, মানে এর বিপরীত অ্যাঙ্গেলটা এটাও থিটা সি। ঠিক আছে, তাহলে ডেল্টা প্লাস থিটা সি ইকুয়াল টু, থিটা সিটা হচ্ছে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, অর্থাৎ ডেল্টা প্লাস থিটা সি ইকুয়াল টু দেখো 90 ডিগ্রি।
ঠিক আছে, এটা থিটা সি মানে বিপরীত অ্যাঙ্গেল এটার সাথে সমান। আর মেন পথ থেকে এটা যদি না থাকতো, মানে রশ্মি যদি না থাকতো, তাহলে এই যে পি কিউ আর এই পথে ফিরে যেত, কিন্তু যাচ্ছে অ্যাকচুয়ালি এই পথে, ঠিক আছে, এস পথে যাচ্ছে। তাহলে এখান থেকে ডেল্টা ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস থিটা সি, এটাই সর্বাধিক বিচ্যুতির মান। ওকে, আশা করি বুঝতে পারলে। নেক্সট পরের কোশ্চেন, 7 কোশ্চেনটা, বোর তত্ত্ব অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধ ও ইলেকট্রনের গতিবেগের রাশিমালা প্রতিষ্ঠা করো। তো ধরে নাও যে এই যে একটা নিউক্লিয়াস যার মধ্যে জেড সংখ্যক প্রোটন আছে, ঠিক আছে, তো পারমাণবিক সংখ্যা জেড হওয়া মানে তার যে টোটাল আধানটা হবে জেড ই। ওকে, প্রত্যেকটা আধান, প্রোটনের আধান ইলেকট্রনের আধানের সমান। আর এখানে একটা ইলেকট্রন যার ভরটা হচ্ছে এম, আধান হচ্ছে ই, ভি দ্রুতিতে এটাকে পরিবহন করছে। তাহলে আমরা এটা জানি যে এদেরকে ঘূর্ণনের জন্য কি দরকার পড়ে, অভিকেন্দ্র বল, যেটা যোগান দেয় স্থির তড়িৎ আকর্ষণ বল, অর্থাৎ এফ মানে কোলম্বীয় ফোর্স ইকুয়াল টু এফ। এখানে কোলম্বীয় ফোর্স সমান এফ, অর্থাৎ সেটা যোগান দিচ্ছে কে, তাহলে এখান থেকে দেখো এম ভি স্কোয়ার বাই আর সেন্ট্রিপিটাল ফোর্সটাকে যোগান দিচ্ছে কে, এদের মধ্যে আকর্ষণ বল মানে 1/4πε0 ইন্টু জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে একটু তুলনা করে নাও, ভি স্কোয়ার সমান আমরা লিখতে পারি 1/4πε0 ইন্টু, আচ্ছা একটু ক্যালকুলেট করছি, জেড স্কোয়ার বাই এম আর, ঠিক আছে। আর বোর তত্ত্ব থেকে আমরা কি জানি, বোর তত্ত্ব সেখান থেকে আমরা জানি দেখো যে কৌণিক ভরবেগ এই যে রাশিমালা এল সমান এম ভি আর n-তম কক্ষপথে h/2π সরল গুণিতক মানে nh/2π, এনটা যে কোনো মান হয়, ঠিক আছে। তাহলে ভিটা এখান থেকে লিখি nh/2πm/, এখান থেকে তুলনা করো ভি স্কোয়ার সমান n স্কোয়ার h স্কোয়ার বাই 4π স্কোয়ার m স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এটাকে এই যে ভি স্কোয়ারের মানটা, এই ভি স্কোয়ারের মানটা তুলনা করো। তাহলে 1 আর 2 কে সমীকরণ, এটাকে ধরো 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, ছবির ভিতরে লেখা চলে যাচ্ছে, বুঝতে পারবে তোমরা। তাহলে 1 সমান 2 করে দাও, এখান থেকে দেখো 1/4πε0 জেড স্কোয়ার বাই এম আর ইকুয়াল টু n স্কোয়ার h স্কোয়ার বাই 4π স্কোয়ার m স্কোয়ার আর স্কোয়ার। তথ্য বেশি লেখার দরকার নেই, অনেক কিছু আমরা আগে পড়েছি এগুলো, ঠিক আছে। তো এখান থেকে আমরা শুধু বার করবো 8টা, অনেক কিছু কাটছে দেখো। আচ্ছা আমি এক কাজ করি, এইভাবে বার করছি, 4 এইটাকে পুরো উপরে তুলে নাও, 4π স্কোয়ার m স্কোয়ার আর স্কোয়ার বাই 4πε0 জেড স্কোয়ার বাই এম আর সমান n স্কোয়ার h স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 4π স্কোয়ার, এখানে 4টা কাটছে, পাই একটা কাটবে, ঠিক আছে, এমটা দেখো একটা কাটছে, এমটা একটা কাটছে, আরটাও একটা কাটছে। তাহলে পরে কি থাকছে, এখান থেকে আর সমান n স্কোয়ার h স্কোয়ার বাই, আমি একটু দেখে শুনে লিখছি, ε0 উপরে উঠবে, তাহলে ε0 n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে একটা m আছে আর এখানে জেড স্কোয়ার আছে, তাহলে এম জেড স্কোয়ার। এটা হচ্ছে আর এর রাশিমালা, ঠিক আছে, পারবে সবাই। আর এই আর এর রাশিমালাটা তোমরা বসিয়ে দাও এই জায়গাটায়, তাহলে ভি এর রাশিমালাটা পেয়ে যাবে। তো আমি একটু বসাচ্ছি, তার জন্য মুছতে হবে, আমি ছবিটা মুছে দিই, তোমরা লেখাগুলো লিখবে যেগুলো আমরা মুখে বললাম। ওকে, এইখানেও বসাতে পারো ভি সমান nh/2πmr, আমি এটা দিয়ে বসাচ্ছি, ভি সমান nh/2πmr, আর এর জায়গায় বসাও এই জায়গাটা, এটা ε0 n স্কোয়ার h স্কোয়ার বাই জেড এম স্কোয়ার, ঠিক আছে, এগুলো একটু বসিয়ে দাও। তাহলে এখানে একটা এন কেটে যাচ্ছে দেখো, বাকি যে মানগুলো থাকছে উপরে তোলো, জেড এম স্কোয়ার বাই এখানে পড়ে থাকছে 2πm ε0 n h স্কোয়ার। ওকে, এই তথ্যগুলো আসছে মোটামুটি। তো আমাদের দেখাতে হবে অ্যাকচুয়ালি এখানে সমান জেড স্কোয়ার বাই 2πε0 h স্কোয়ার ব্র্যাকেটে 1/n। তাহলে বুঝে নাও যে ভি প্রপোর্শনাল টু 1/n আর আর প্রপোর্শনাল টু n স্কোয়ার, এইটা যদি ঠিকঠাক আসে তাহলে আমি তোমাদের রাশিমালাটা ঠিকঠাক এসছে। ওকে, এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। আর এখান থেকে কিছু মান বার করা হয়, আমাদের যে সমারফেল্ড ধ্রুবকটা হাইড্রোজেনের ক্ষেত্রে জেডটা 1 ধরে না হয়, বাকি সমস্ত মানগুলো দেখো কনস্ট্যান্ট। এই টোটাল মানটাকে ক্যালকুলেট করলে 137 আছে বাই n এরকম একটা আসে, সেটা একটা গুণ করতে হয়, সি এর ব্যাপার থাকে, মানে 137 বাই সি এরকম একটা মান আছে, তাকে ওটা মনে রাখার দরকার নেই, এটা আনলেই চলবে। ওকে, এই যে পরের সেমিস্টার থেকে যারা 11 থেকে 12 উঠছে, আর তোমরা যারা জয়েন্টের জন্য প্রিপারেশন নেবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আগামী দিনে তোমাদের এই চ্যানেলটা কাজে লাগবে। পরের কোশ্চেনটা পড়ো, সাথে একটা ভালো ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছে, এতদিন এই অঙ্কটা দেয়নি। একটি 92U235 নিউক্লিয়াসের বিভাজনে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হয়। 1 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নিউক্লিয়ার রিঅ্যাক্টরে প্রতিদিনে আচ্ছা মানে 24 ঘন্টা মানে 86,400 সেকেন্ডে কি পরিমাণ 92U235 ব্যবহৃত হবে, 1 am এর মান দেওয়া আছে। 7 অর এ, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। তাহলে 92U235, এখান থেকে ইলেকট্রন যে এনার্জি নির্গত হয়
ই সমান আমরা কি জানি পিটি, এটা হচ্ছে চুল্লির যে ক্ষমতা, চুল্লির ক্ষমতা থেকে এখান থেকে প্রতিদিন যে শক্তি নির্গত হয়। আর অ্যাকচুয়াল যে শক্তি নির্গত হয় এটা আমরা ই নাম দিচ্ছি, সেটাকে আমি নাম দিলাম ই প্রাইম। ঠিক আছে, একটা নিউক্লিয়ার চুল্লি, ঠিক আছে, এই একটা নিউক্লিয়ার রিয়াক্টর, এর টোটাল যে এনার্জি সেটা হচ্ছে ই। ই মানে কি হয়, তার ক্ষমতা গণিত টোটাল টাইম, প্রতিদিনের টাইম মানে হচ্ছে কত হবে 86,400 সেকেন্ড, কারণ একক সেকেন্ডের যে এনার্জি সে সহ্য করতে পারে সেটা হচ্ছে পি। ওকে, তাহলে এখন দেখো একটা ইউরেনিয়াম পরমাণু যখন বিনষ্ট হচ্ছে, ভালো করে বোঝো, একটা ইউরেনিয়াম পরমাণু বিনষ্ট হলে সেক্ষেত্রে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, এখানে বলেছে 92U235 যদি নিউক্লিয়াসের বিভাজনে 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ করে। ই প্রাইমটাকে বলছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে আমরা তো জানি যে আমরা যখন একটা স্যাম্পল নিচ্ছি ইউরেনিয়াম, সেখানে তো এন সংখ্যক পরমাণু ধরে নিচ্ছি, ঠিক আছে, এরপর কত মোল আছে সেই মতো ডিপেন্ড করবে, 1 মোল মানে অ্যাভোগাড্রোর সংখ্যা জানো যত মোল নেবে। তো এন সংখ্যক যদি ধরে নিই যে এনটা পরমাণু আছে, তাহলে একটার জন্য 200 মেগা ইলেকট্রন ভোল্ট, এনটার জন্য টোটাল এনার্জি কত, এন ই প্রাইম, অর্থাৎ এন ইন্টু ই প্রাইম। আর এই যে এন ইন্টু ই প্রাইম টোটাল এনার্জি, সেটা কার সাথে সমান হবে, এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরটার টোটাল এনার্জি যেটা সহ্য করতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে লিখছি ধরি এন সংখ্যক ইউরেনিয়াম বিনষ্ট হয়, ইউরেনিয়াম 92U235 বিনষ্ট হয়। ঠিক আছে, এটা লিখছি বিনষ্ট হয়। তাহলে মোট যে এনার্জি রিলিজ করবে রিঅ্যাক্টরের শক্তি, অর্থাৎ রিঅ্যাক্টরের শক্তি, এটা লেখো রিঅ্যাক্টরের শক্তি, এটা হচ্ছে কত ই, ই সমান হচ্ছে পিটি। ঠিক আছে, অতএব টোটাল যে এনার্জি রিলিজ করছে ইউরেনিয়াম থেকে সেটা কার সাথে সমান হবে, ই সমান এন ইন্টু ই প্রাইম। তাহলে এখান থেকে কি দাঁড়ালো, এন সমান ই বাই ই প্রাইম। এখন একটু মান বসাও, তাহলে এন সমান দেখো ই মানে কি বলেছি পিটি, রিঅ্যাক্টরের ক্ষমতা, বাই টোটাল প্রত্যেকটা ইউরেনিয়াম থেকে এনার্জি রিলিজ করা কত 200 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, 200 মেগা ইলেকট্রন ভোল্ট, এটাকে একটু ক্যালকুলেশন আনো। এই পিটা বলেছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে 10⁶ ইন্টু 86,400। ঠিক আছে, মেগাওয়াট, সরি 1 মেগাওয়াট, তাহলে এটাকে জুল পার সেকেন্ড হিসাবে 10⁶ ইন্টু প্রতিদিন মানে 86,400 সেকেন্ড। ওকে, আচ্ছা জুলে চলে এলো, তাহলে এটাকে জুলে করে নাও, 200 মেগাটাকে 10⁶ করে নাও, ইভি মানে ইলেকট্রন ভোল্ট থেকে আমাদের জুলে আসতে গেলে 1.6 10⁻⁻19 দিয়ে গুণ করে দাও। এই মানটা একটু ক্যালকুলেট করতে হবে, তো আমরা চেষ্টা করছি যতগুলো শর্টে করা যায়। এখানে যেমন 10⁶ কেটে গেল, ঠিক আছে, আর কে পড়লো, আচ্ছা 200 দুটো শূন্য কেটে গেল, তাহলে 432, এটাকে পুরোটা কাটলে 432 পরে থাকছে, দেখো 432 বাই 1.6 উপরে 10⁻19 করে দাও, তাহলে 432 22 হলো 10⁻, আচ্ছা এখানে 20 হয়ে যাবে। তো ভাগ কি করা যাচ্ছে, 16 দুগুণে 32, 112, 7 × 112 নাকি, 16 দুগুণে 32, তাহলে 11 112, 6 7 42, 7 থেকে 7 11, তাহলে 27 ইন্টু 10⁻20, মানে 2.7 ইন্টু 10⁻21 এতগুলো ইউরেনিয়াম বিনষ্ট হচ্ছে। এখন এরপর বুঝো এন সংখ্যক এখানে বিনষ্ট হচ্ছে, এই এন সংখ্যক ইউরেনিয়ামের ভর কত গো, দেখো একটা ইউরেনিয়ামের ভর 92U235, মানে 235 mu, অর্থাৎ আমি লিখছি অতএব একটি ইউরেনিয়ামের ভর সমান 235 mu, মানে অ্যাটমিক মাস ইউনিট, দ্যাট মিনস 235, এটা মানে mu মানে হচ্ছে 1/n, 1 বাই অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা মান হয় 1.66 10⁻27 কেজি। তাহলে এতগুলো তো এই যে এই জায়গাটা এতগুলো তো ইউরেনিয়াম আমাদের বিনষ্ট হচ্ছে, অতএব 2.7 ইন্টু 10⁻21 এতগুলি ইউরেনিয়ামের ভর সমান কত হবে, সব গুণ করে দাও, 2.7 ইন্টু 10⁻21, এখানে 235 1.66 ইন্টু 10⁻27 কেজি। এটাকে একটু ক্যালকুলেশন করে না, এতক্ষণ এরপর একটু ক্যালকুলেটার সাহায্য নিচ্ছি। আচ্ছা 2.7 1.66 235 এক কাছে করো, 10⁻21 আর -27 -6, ঠিক আছে, আমরা একটু ক্যালকুলেশন করছি। তো দেখো এই মানটা আসছে 1.05 ইন্টু 10⁻³ কেজিতে আসছে, তাহলে এক কাজ করো এই -3 জন্য গ্রামে করে দাও, তাহলে 1.05 গ্রাম। ঠিক আছে, এত গ্রাম ইউরেনিয়াম লাগবে, বা কি বলেছে এত গ্রাম ইউরেনিয়াম, কি জানতে চেয়েছে যে কি পরিমাণ ইউরেনিয়াম ব্যবহৃত হবে, তার প্রতিদিনে এই পরিমাণ ইউরেনিয়াম ব্যবহৃত হবে। ওকে, তোমরা মনে রাখবে কিটা, যে টোটাল রিঅ্যাক্টর যতটা এনার্জি সহ্য করতে পারে সেটা হচ্ছে মোট যতগুলো ইউরেনিয়াম বিনষ্ট হচ্ছে তাদের এনার্জিটা সমান রিঅ্যাক্টর এনার্জি। আর রিঅ্যাক্টর এনার্জিটাকে বার করার নিয়ম হচ্ছে ক্ষমতা ইন্টু টাইম। ঠিক আছে, আর প্রত্যেকটা আমাদের যে ইউরেনিয়াম তার যে এনার্জি 200 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, পরে কোশ্চেন 7-এর বি, মানে 7-এর অথবা বি, একটি তেজস্ক্রিয় উপাদানের 4 ভাগের 3 ভাগ 3/4 সেকেন্ড সময়ে ক্ষয় হয়, উপাদানটির অর্ধায়ু কত।
আচ্ছা, এখানে বলেছে যে টি সমান 3/4 সেকেন্ড সময়ে, এটাই বলেছে নাকি 3/4 সেকেন্ড সময়ে 4/3 ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে টি সমান 3/4 সেকেন্ড। ওকে, তো ক্ষয়প্রাপ্ত হয় কত এন প্রাইম, সেটা হচ্ছে 3/4 অফ n0। তাহলে অ্যাকচুয়াল অবশিষ্ট কত, এটা হচ্ছে অবশিষ্ট পরিমাণ। ওকে, অবশিষ্ট মানে n0 মাইনাস এন প্রাইম মানে হচ্ছে 3/4 n0, তার মানে হচ্ছে n0/4 এটা। ওকে, আমি একটু মুছে দিই ভালো করে। তাহলে n0/4, ঠিক আছে, এটা হচ্ছে n। আমাদের যে ফর্মুলা হয় দেখো, একটা n সমান হয় n0 হাফ অফ টোটাল টাইম কতটা লাগলো বাই অর্ধায়ু। এই যে ফর্মুলা বসিয়ে দাও, n এর জায়গায় n0/4 সমান n0 হাফ অফ টি মানে হচ্ছে 3/4 সেকেন্ড, 3/4/অর্ধায়ু। ওকে, তো এখান থেকে 1/4, এখানে n0 কেটে আছে, তাহলে 1/4 পড়ে থাকছে, 1/4 মানে 1/2 তার হোল স্কোয়ার সমান হাফ অফ, দেখো 3/40। এই ক্যাপিটাল টিটাকে বার করতে হবে অর্ধায়ু, উভয় দিকে বেসটা সমান হাফ আছে, তাহলে এই মাথাগুলোর সাথে সমান করে দাও, অর্থাৎ 3/40 সমান হচ্ছে 2। তাহলে এখান থেকে টি সমান 3/8 সেকেন্ড, ঠিক আছে, অর্থাৎ তার অর্ধায়ুটা হচ্ছে, অতএব অর্ধায়ুটাকে লিখবে 3/8 সেকেন্ড। ওকে, 8 কোশ্চেন এসো। একটি তামার তারের এক প্রান্তে আলফা রশ্মি এবং অন্য প্রান্তে বিটা রশ্মি আপতিত হলে কি হবে? বেশ ভালো কোশ্চেন, সুন্দর সুন্দর এখানে ব্যাখ্যামূলক কোশ্চেন দিয়েছে কিন্তু এই পেজটা। ধরো এটা একটা তামার তার, ঠিক আছে, এইটা একটা তামার তার, এর এই দিকে এই জায়গাটাতে আলফা রশ্মি বেরোচ্ছে, মানে আলফা রশ্মি পড়ছে অ্যাকচুয়ালি, আর এইখানটাতে বিটা রশ্মি পড়ছে। ওকে, তো খেয়াল করো আলফা রশ্মি কি গো, আলফা রশ্মি হচ্ছে 4He2, এটা হচ্ছে হিলিয়াম আয়ন, ঠিক আছে, হিলিয়াম আয়ন। ওকে, আর বিটা রশ্মিটা কি, বিটা রশ্মিটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত 0e-1। তাহলে বোঝো হিলিয়াম আয়ন পজিটিভ আয়ন, তার এখানে আধানটা কত হবে, মানে ভোল্টেজ কি তৈরি হবে পজিটিভ, এখানে আধান কি তৈরি করবে নেগেটিভ। তো নেগেটিভ পজিটিভ যখন ভোল্টেজ তৈরি করবে তখন কিন্তু একটা বিভব প্রবাহের জন্য কারেন্ট ফ্লো করে, অর্থাৎ ইলেকট্রন গুলো সবসময় নেগেটিভ থেকে পজিটিভ ভোল্টেজের দিকে, মানে কারেন্ট সবসময় হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা তড়িৎ ফ্লো করতে থাকবে পজিটিভ থেকে নেগেটিভ ভোল্টেজের দিকে, এটা একটা হবে। দ্বিতীয়ত আরেকটা জিনিস হবে, যেহেতু এখানে যদি তামার পাতটা বা তামার তারটা যদি খুব মোটা হয়, আলফা রশ্মি এবং বিটা রশ্মি উভয়কে শোষণ করার তার ক্ষমতা আছে, ফলে তারা এখানে কিন্তু শোষিত হয়ে যাবে, বেশি ভেদ করে বেরোতে পারবে না, এই দুটো ঘটনা ঘটবে। ঠিক আছে, পরের কোশ্চেন এসছো যে হাইড্রোজেনের বর্ণালী দৃশ্যমান শ্রেণীটির নাম কি? বামা শ্রেণী, এটা জানো। আচ্ছা, তারপরে কোশ্চেনটা বলেছে হালকা নিউক্লিয়াস সাধারণত নিউক্লিয়াস সংযোজন ঘটায় কেন? 8 অথবা এ, এগুলো আমি একটু মুখেই বলে যাচ্ছি তাহলে। যে হালকা নিউক্লিয়াসের যে এই যে মানটা, তো হালকা নিউক্লিয়াসের ক্ষেত্রে কি হয়, হালকা নিউক্লিয়াস এর কিন্তু এই যে মান Q/m, চার্জটা কম হয়, এমটা কম হয়, মোট কথা Q/m টাই সেইভাবে আরো কম হয়, আর এটা কম হয় সমান কি হয়, F সমান Q1Q2/K/Q1Q2/r²। তো এই যে Q1 Q2 এই যে মানগুলো, এটার ধরো আধান আছে Q1, এটা আধান আছে Q2, তো এই আধান দুটোর জন্য একটা বিকর্ষণ বল কাজ করে, বিকর্ষণ বল দুটোর বিরুদ্ধে কাজ করে আমাদেরকে সংযোজন ঘটাতে হয়, তো বিকর্ষণ বলটা অনেকটা কম হয়, ফলে সহজে তারা সংযোজন ঘটাতে পারে, যে কারণে হালকা নিউক্লিয়াস নেওয়া হয়, যাতে করে তাদের আধানটাও কম হয়, ভরটাও কম হয়, এবং তারা সহজে সংযোজন ঘটাতে পারে। ঠিক আছে, মানে বিকর্ষণ বলটাকে উপেক্ষা করে। নেক্সট কোশ্চেনটা দেখো, প্রদত্ত নিউক্লিয় বিক্রিয়ায় এক্স কণাটিকে চিহ্নিত করো। 23 সোডিয়াম। তো তোমরা কাজ করো, ভর সংখ্যাগুলো সমান করো। 23 এর দিয়ে কথা, এইদিকে ভর সংখ্যা 23 + 2, আমি লিখে দিচ্ছি এইদিকে ভর সংখ্যা সমান করে। ঠিক আছে, 23 এর দিয়ে কথা হবে 25, এই দিকটা কথা হবে 24, আর এইখানটা ধরো এক্স যদি থাকে। ওকে, তাহলে এখানে এক্স এর মান আসছে 1, আর পারমাণবিক সংখ্যা সমান করে দাও, ওই সংরক্ষণ সূত্রটা কি, পারমাণবিক সংখ্যা আমি শর্টে লিখলাম, হাত লেখা অতটা ভালো করিনি। তো এখানে 11 আছে, এখানে 1 আছে, 11 + 1, এখানটা কত আছে 11, 11 প্লাস এখানটা কত হবে, ধরো ওয়াই লিখছি সেটাকে, তাহলে এখান থেকে ওয়াই এর মানটা আসছে কত 1, তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে যে আমাদের এক্স এর যে ফর্মুলা আসবে x(y), তার মানে এটা হবে এক্স এর রাশিমালাটা, অর্থাৎ উপরে 1 নিচে 1, তার মানে 1x1। এটা কার জন্য হয়? প্রোটনের জন্য, যার 1 একক ভর থাকে, 1 একক আধান থাকে, তাহলে এটা কি হবে? প্রোটন হবে। ঠিক আছে, অর্থাৎ দুদিকটা ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সমান করে দিলে ওটা হচ্ছে প্রোটন। ওকে, নেক্সট কোশ্চেন 9 এ, একটি ট্রানজিস্টরের সাধারণ নিঃসরক বিবর্ধক বর্তনীর ইনপুট রোধ 1.5 কিলো ওহম, এই বর্তনী আউটপুট পাওয়া যায় একটি সংগ্রাহক রোধক 7.5 কিলো ওহম এর দুপ্রান্তে। যদি ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক 60 হয়, তাহলে 5 মিলিভোল্ট ইনপুট ভোল্টেজের জন্য আউটপুট ভোল্টেজ কত হবে? ওকে, তো সিম্পল একটা সার্কিট দেখিয়েছি, দেখো ট্রানজিস্টরের বর্তনী, এখানে এটা হচ্ছে যে এমিটার বর্তনী, এটা কালেক্টর বেস। ঠিক আছে, এখানে এমিটারে কারেন্ট বেরিয়ে আসছে, বাকি বেস আর কালেক্টরদের ঢুকছে, এখানে যে ভোল্টেজ ড্রপটা আরসি সেটা হচ্ছে ভিও।
আর এর অ্যাক্রসে যে ভোল্টেজটা দেওয়া হয় সেটা হচ্ছে ভি, অ্যাকচুয়ালি ভি ইনপুটটা এটা অ্যাক্রসে দেওয়া হয়, সেটা হচ্ছে ভি ইনপুট। ওকে, ভি ইনপুট যেটা দেওয়া হয় অ্যাকচুয়ালি, তো সেই যে জিনিসটা সেটা দেখো ভি ইনপুট মানে হচ্ছে আমি লিখে রাখছি ভি ইনপুট, এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে আইবি, আই ভি সমান তো আই আর ইন্টু আর বি। আর ভি আউটপুট সেটা হচ্ছে দেখো এই যে সি মানে কালেক্টর বর্তনীর মধ্যে যে রেজিস্ট্যান্স তার অ্যাক্রসে কারেন্ট, অর্থাৎ আর সি ইন্টু আইসি। ঠিক আছে, তো আমাদের যে ভোল্টেজ গেন অর্থাৎ এখানে 9 এর এ ভোল্টেজ গেন যে রাশিমালাটা বা ভোল্টেজ বিবর্ধক আমি শর্টে একটু লিখে দিলাম। ঠিক আছে, এ ভি মানে হচ্ছে আমরা বাইরে কতটা পেলাম বাই কতটা দিলাম, অর্থাৎ আউটপুট ভি আউটপুট বাই ভি ইনপুট, এই মানগুলো একটু বসাতে থাকো। এ ভি, আচ্ছা এই ভি আউটপুট মানে দেখো এই মানগুলো বসাও, আর সি আইসি, আর সি আইসি বাই আর বি আইবি। ঠিক আছে, আমরা এগুলো একটু মান বসিয়ে দিচ্ছি। আমরা জানি যে বিটা সমান কি হয়, আউটপুট কারেন্ট বাই বেস কারেন্ট ইনপুট। এখানে বি আছে মানে বিটা সহজে মনে রাখতে বলেছি, আর ই থাকলে আলফা, এইভাবে মনে রাখবে। তাহলে এখান থেকে এবি সমান পাচ্ছি দেখো আর সি বাই আর বি ইন্টু আইসি বাই আইবি, এটা হচ্ছে বিটা, মানগুলো একটু বসিয়ে দাও। আচ্ছা সরি, এটা আর সি, এখানে লিখলাম আর সি। ঠিক আছে, ওকে, রেজিস্ট্যান্স গুলো দিয়েছে দেখো, সংগ্রাহক রোধ 7.5 কিলো ওহম, বেস রোধ 1.5 কিলো ওহম। তাহলে এখানে বসাই, এটা হচ্ছে 7.5 কিলো ওহম, কিলো ওহম কেটে যাবে, এটা 1.5, আর বিটার মান দিয়ে দিয়েছে 60। ঠিক আছে, তাহলে এই মানটা ক্যালকুলেট করো, 5 ইন্টু 60 অর্থাৎ 300। তাহলে এখান থেকে দেখো এবি মানে কি, ভি আউটপুট বাই ভি ইনপুট। ওকে, এইটা হচ্ছে 300। তো এখান থেকে ভি আউটপুট মানে কি লিখতে পারি, ভি ইনপুট ইন্টু 300। ওকে, আচ্ছা এটাকে একটু ঘিরে দিই, তাহলে দেখো ভি ইনপুটের মান দিয়ে দিচ্ছে, কত দিয়েছে, এটা 5 মিলি ভোল্ট। তাহলে 5 মিলি ভোল্ট ইন্টু 300। ওকে, তো 5 মানে হচ্ছে 5 ইন্টু 10⁻³ ইন্টু 300, তাহলে 1500, তাহলে 1.5 ভোল্ট। অতএব ভি আউটপুটের মান কত পেলাম, 1.5 ভোল্ট। ইনপুটটা দেখো 5 মিলি ভোল্টের তুলনায় এখানে অনেক গুণ বেড়ে গেছে। ঠিক আছে, কি করে পেয়েছিলাম, এই রাশিমালা আউটপুট বাই ইনপুট, এটা একপাশে ভিটা মাপ হবে এই জায়গাটা। ওকে, 9 বিটা, পি টাইপ অর্ধপরিবাহীতে সংখ্যালঘু আদান বাহক কারা, পি মানে কি পজিটিভ, তাহলে সংখ্যাগুরু কারা হয়, দেখো পি টাইপ মানে পজিটিভ, পজিটিভ মানে হোলের যে আধানটা সেটা হচ্ছে পজিটিভ, সেটা হচ্ছে সংখ্যা গুরু বাহক, এখানে বলেছে সংখ্যা লঘু, তাহলে এটা হবে ইলেকট্রন। ঠিক আছে, মনে রাখা যাবে। আর এন টাইপের ক্ষেত্রে কি হয়, এন টাইপের ক্ষেত্রে সংখ্যা গুরু হচ্ছে ইলেকট্রন, এন মানে নেগেটিভ, ইলেকট্রন আধান নেগেটিভ, মনে রাখা যাবে। আর সংখ্যা লঘুটা হচ্ছে প্রোটন, এই সরি প্রোটন না, এখানে হোল, ভুল বললাম, সংখ্যা লঘুটা ওখানে হবে হোল। আর এখানে পি টাইপের ক্ষেত্রে সংখ্যা লঘু হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, 9 অথবা, তাই তো, যোগফল নির্ণয় করতে বলেছে, একটা বাইনারি নাম্বার দিয়ে দিয়েছে। ঠিক আছে, জাস্ট ডাইরেক্ট লিখে দাও, 101 আর 111 এরকম দিয়েছে। তো আমি এখান থেকে লিখছি অর বলে 101 111। দেখো যোগটা কি করছি, সিম্পল ফর্মুলা, 1 + 1 = 10, 1 + 0 = 1, 1 প্লাস আর কি লিখতে পারি, এই দুটোই তো হয়, আর কিছু লেখার দরকার নেই। তো 1 1 মিলে 1 0, হাতে 0 রইলো, আমরা এক কাজ করি 1টাকে হাতে তুলে রাখলাম এই মাথাতে, তাহলে 1 আর এই 1 কত হয় 1 0, আবার 0 বসালাম, বাকি যে হাতে 1 এখানে তুলে রাখলাম, তাহলে এখানে 1 1 মিলে, আচ্ছা এখানে আরেকটা লিখে দিই, 1 0 + 1 মানে হচ্ছে 1 1। ঠিক আছে, ওকে, এই তিনটে 1 আছে মানে কি, 1 আর 1 মিলেছে 1 0। ঠিক আছে, মানে এইটা এই 1 0, তার সাথে আবার একটা 1 যোগ হচ্ছে, তাহলে 1 0 সাথে 1 যোগ হওয়া মানে 11, অর্থাৎ এখানে সংখ্যাটা আসবে 11। তাহলে এই সংখ্যাটা কত আসবে, 1100, মানে এই টাইপের কি, অ্যাকচুয়ালি 1100 বললে ভুল হবে, 1100 বলতে হয়, 1100 হোল 2। ঠিক আছে, যোগফলটা বুঝতে পেরেছো। ওকে, পরেরটা বলেছে যে প্রদত্ত একটা লজিক বর্তনী দিয়েছে, যার আউটপুট ওয়ার মান কি হবে যখন ইনপুট এটাও 0 বিটাও 0। তাহলে এক কাজ করো, লজিক ইনপুটটা আউটপুটের জন্য একে নাও, একে নিয়ে শুরু করো। তো দেখো মান দিয়ে দিচ্ছে এটাও 0 আর বিটাও বলেছে 0, আগে ওয়াই পুট মানে ওয়াইটা অর্থাৎ আউটপুটটা বার করো, ওয়াই পুট আবার কি, ওয়াই আউটপুট। আচ্ছা এই এটা এখানে নট গেটের মধ্যে পৌঁছাচ্ছে, মানে এই জায়গাটা কি ঢুকবে, এ বার হয়ে, আর বিটা এই জায়গাটা কি আসছে অ্যাকচুয়ালি বি হয়ে, দুটো অর গেট, অর গেটে কি হয় যোগ হয়ে যায়, তাহলে এ বার প্লাস বি হয়ে যাবে এটাই। তাহলে ওয়াই এর মানটা লিখে দাও, এ বার প্লাস বি। এরপর আমাদের বসাও এ সমান 0 আর বি সমান 0 বসিয়ে দাও, তাহলে ওয়াই এর মান হবে এর জায়গায় 0 0 বার প্লাস বি এর জায়গায় 0, 0-র মানে পরিপূরক সেটা হচ্ছে যে 1 প্লাস 0, 1 আর 0 মিলে হয় 1। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত, 1। ওকে, পরের কোশ্চেনটা 9 অথবা সি, একটি অর গেটের আউটপুটকে একটি ন্যান্ড গেটের উভয় ইনপুটের সঙ্গে সংযুক্ত করা হলো, ও সমবায়টি কোন গেটের কার্য সম্পাদন করবে। আচ্ছা ছবিটা দিয়ে দিয়েছে, ছবিটা এঁকেই নিই তাহলে।
দেখো এ আর বি অর গেট এখানে কি পৌঁছাবে, এ প্লাস বি হয়ে, দুটো এ প্লাস বি যখন ডিভাইড হয়ে যাচ্ছে, এটাও এ প্লাস বি যাচ্ছে, এটাও এ প্লাস বি, মানে অ্যাকচুয়ালি দুটো মিলে এ প্লাস বি পৌঁছাচ্ছে, সেটা কি হচ্ছে অ্যান্ড গেটে। তাহলে এ প্লাস বি, ওকে, এখানটা টোটালটা আসছে এ প্লাস বি, অ্যান্ড গেট হয়ে যাবে মানে একটাই যেহেতু আছে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, বোঝা যাচ্ছে, এ প্লাস বি, এখানটা এ প্লাস বি ঢুকছে, এই ইনপুটে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি দুটো অ্যান্ড হবে আগে, অ্যান্ড হওয়ার পর নট আছে মানে ন্যান্ড, অর্থাৎ এটা হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি, এখানটা দেখো এ প্লাস বি তার বার প্লাস এ প্লাস বি তার বার, ঠিক আছে, তার মানে দুটো এক্স এক্স বার প্লাস এক্স বার, অর্থাৎ এ প্লাস বি তার বার হয়ে যাবে। এটা দেখো কিসের গেট আছে, এ প্লাস বি মানে কি অর, অরের নট করলে কি হয় নর গেট, ঠিক আছে, এটা নর গেটের কার্য সম্পাদন করবে, ক্লিয়ার, এটা লিখলেই চলবে। নেক্সট কোশ্চেন 10-এর দাগে, 10-এর এ মডুলেশন সূচকে সাধারণত এক অপেক্ষা কম রাখা হয় কেন? একটা কারণ হচ্ছে তার যে ক্ষয়টা বা নয়েজ অবক্ষয় সেটাকে কম রাখার জন্য, দুই হচ্ছে কার্যক্ষমতাটার একটা লিমিটের মধ্যে রেখো ম্যাক্সিমামটা যাতে আমরা পাই তার জন্য, ঠিক আছে, অর্থাৎ অপচয়টাকে কম করার জন্য মোট কথা, এবং কার্যক্ষমতা ম্যাক্সিমাম পাওয়ার জন্য। তো পরের কোশ্চেন 10-এর বি, একটি বাহক তরঙ্গের বিভব বিস্তার হলো 12 ভোল্ট, এর সাহায্যে একটি সংকেতকে প্রেরণ করতে হবে, মডুলেশন সূচক হচ্ছে 0.75 হলে তথ্য সংকেতের বিভব বিস্তার কত হবে? 10-এর বি এখানে লিখে দিচ্ছি, 10-এর বি, তো আমরা জানি কি আমাদের বিরূপণ গুণাঙ্ক এটা হচ্ছে এ এম বাই এসি, ঠিক আছে, অর্থাৎ মডুলেটেড ওয়েভ ডিভাইডেড বাই ক্যারিয়ার ওয়েভ। তো এখন কি জানতে চাইছে, তো এ এমটা বার করতে হবে, মানে মডুলেটেড ওয়েভের যে সিগন্যালটা সেটা বার করতে হবে, বিটা ইন্টু এসি, বিটা মানে বলেছে দেখো 0.75, ঠিক আছে, এসিটা বলেছে 12 ভোল্ট, তাহলে 0.75 মানে 3/4 ইন্টু 12 কাটাকাটি করলে দেখো 9 ভোল্ট, তাহলে আমাদের যে সিগন্যালটা পাঠাচ্ছে সেটার যে এটা হচ্ছে সেটা হচ্ছে 9 ভোল্ট, ওকে। তো মডুলেশন সূচক এটা হলে তথ্য সংকেতের বিভব বিস্তার, এটাই মানে মডুলেটর ওয়েভটাই তখন তথ্য সিগন্যাল যে আসছে সেটা আর কি। পরেরটা অথবা এইচ উচ্চতার একটি টিভি অ্যান্টেনা আছে, জ্যামিতিক উপায়ে ব্যাখ্যা করে যে ডি ইকুয়ালস √2h এর দূরত্ব পর্যন্ত টিভি সংকেতকে গ্রহণ করা যাবে, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো দেখো ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী কেন্দ্র ও, তার যে ব্যাসার্ধ ও এ, এটা হচ্ছে ও বি, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টেনাটা, এ বিটা হচ্ছে অ্যান্টেনা, তাহলে এখান থেকে সে যে তথ্য পাঠাবে এই বরাবর যাবে, এখন দেখো পৃথিবীকে একটা জায়গায় টাচ করছে, এই জায়গাটা থেকে টাচ করছে না, মানে আমরা একটু যদি ভালো করে এঁকে নিই, এই জায়গাটিকে টাচ করছে, এরপর কিন্তু এই জায়গাটা যখন যাচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, তখন ওইটাকে ক্যাচ করার জন্য আমাদেরকে কি করতে, আরেকটা এখানে এই জায়গাটাতে আরেকটা অ্যান্টেনাকে রাখতে হবে, ওইটা নিয়ে আমাদের আলোচনা করার দরকার নেই, শুধুমাত্র এই বি বিন্দু থেকে এই যে সি বিন্দু, এই মানে এটাকে বলা হয় দিগন্ত বা বেতার দিগন্ত, ঠিক আছে, এটাকে আমাদেরকে বার করতে হবে। তো দেখো এইখানটা আমরা একটু ডট ডট করে টেনে নিচ্ছি, ওকে, আর আমরা জানি এটা একটা স্পর্শকে কাজ করছে, তাহলে ত্রিভুজ ও বি সি, ত্রিভুজ ও বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, কেন হয়, স্পর্শক এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর এটা হচ্ছে স্পর্শক, স্পর্শক আর ব্যাসার্ধ এই জায়গাটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, তাহলে বেতার দিগন্ত বিসি, বেতার দিগন্ত আমরা এটাকে লিখছি, বেতার দিগন্ত বিসি সমান হচ্ছে ছোট হাতের ডি, তাহলে বিসি স্কোয়ার প্লাস দেখো ও সি স্কোয়ার, ছবি দেখতে থাকো, ও বি স্কোয়ার, মানে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার ইকুয়ালস টোটালটা, আর এই টোটালটা মানে হচ্ছে ও এ প্লাস এ বি, ঠিক আছে, তার মানে ও এ প্লাস এ বি তার হোল স্কোয়ার, ও এ মানে হচ্ছে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে বিসি স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার, আর ও সি স্কোয়ার মানে আর স্কোয়ার, ঠিক আছে, এটাকে একটু ভেঙে দাও, ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস 2rh প্লাস এইচ স্কোয়ার, আর স্কোয়ার কেটে গেছে। আচ্ছা এখানে যেহেতু আর মাছ গ্রেটার দেন এইচ, আর এর মান প্রায় 6.4 10⁶, এত মানে মিটার অর্ডারে যদি হয়, আর এইচটা হচ্ছে মাত্র কয়েক মিটার হয়, 100 150 200, ঠিক আছে, তো সেক্ষেত্রে এইচ স্কোয়ারটা টেন্স টু 0 করে নাও, তাহলে এই জায়গাটা দেখো বা ডি স্কোয়ার সমান হচ্ছে 2rh প্লাস 0 স্কোয়ার, তো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডি স্কোয়ার সমান হচ্ছে 2rh, বা এখান থেকে ডি সমান √2rh, ঠিক আছে, বেতার দিগন্ত, এটাই বার করতে বলেছে, প্রমাণ করতে বলেছে, ওকে। নেক্সট 10-এর দাগ আমাদের কোশ্চেন কমপ্লিট, এরপর আমরা সেকশন সি ঢুকছি। 11 কোশ্চেন বলেছে দেখাও যে কোনো উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সের সাধারণ সমীকরণ 1/v-1/u সমান 1/f একটি আয়তাকার পরাবৃত্ত সূচিত করে। তোমরা এক কাজ করো, এটা একটু ভেঙে নাও এইভাবে, 11 এ, তো 11 এ লেন্সের ক্ষেত্রে বলেছে, তো তো এটা উত্তল লেন্স, ওকে, এখান থেকে আমি লিখছি এটা ধরো বস্তু, এ বিটা হচ্ছে বস্তু, তার ধরো প্রতিবিম্ব এখানটায় এ বি গঠন করেছে, এটা হচ্ছে ক্যাপিটাল এফ, এইদিকেও একটা ক্যাপিটাল এফ, ঠিক আছে,
এই যে ডিস্টেন্স এটাকে আমি এক্স লিখছি, এই যে ডিস্টেন্স এটাকে ওয়াই লিখছি, মানে ফোকাস থেকে বস্তু দূরত্ব এক্স, ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব এটা হচ্ছে ওয়াই। ওকে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে 1/v মাইনাস 1/u সমান 1/f। এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, ও এফ মানে হচ্ছে এফ, তো এফ প্লাস এক্স এটা হচ্ছে ইউ। ওকে, বস্তু দূরত্ব, তাহলে এক্স সমান লিখতে পারি ইউ মাইনাস এফ, একইভাবে ওয়াই সমান দেখো লিখতে পারি ভি মাইনাস এফ এই জায়গাটা থেকে। ওকে, ও এফ মানে হচ্ছে, ও এফ মানে ফোকাস দূরত্ব ছোট হাতের এফ। ঠিক আছে, তো তাহলে দেখো এখান থেকে ইউ ভি, ইউ মাইনাস ভি সমান হচ্ছে দেখো 1/f। ওকে, এখান থেকে ইউ এফ মাইনাস ভি এফ সমান ইউ ভি, এখান থেকে ইউ ভি মাইনাস প্লাস ভি এফ মাইনাস ইউ এফ সমান 0। আচ্ছা, এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি কি লাগবে বলতো, যে এই যে ইউটা না নেগেটিভ হয় বাঁ দিকে বসে থাকে, তো তাহলে এখানটা পজিটিভ করে নাও। তো এখান থেকে তাহলে আমাদের পজিটিভ, তার মানে এটা মাইনাস করে নাও। ঠিক আছে, উভয় দিকে এফ স্কোয়ার যোগ করে দাও, তাহলে এফ স্কোয়ার প্লাস ইউ ভি মাইনাস, আমরা এইভাবে লিখছি ইউ ভি মাইনাস ভি এফ মাইনাস ইউ এফ প্লাস এফ স্কোয়ার সমান এফ স্কোয়ার। তাহলে এখান থেকে ভি কমন নাও, ইউ মাইনাস এফ মাইনাস এফ কমন নাও, ইউ মাইনাস এফ সমান এফ স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে ভি দেখো ইউ মাইনাস এফ, ইউ মাইনাস এফ, তাহলে ভি মাইনাস এফ এখানে কমন পেয়ে যাচ্ছে, আবার ইউ মাইনাস এফ এর জন্য সমান হচ্ছে এফ স্কোয়ার। এই ভি মাইনাস এফ ইউ মাইনাস এফ এই দেখে দেখে বসিয়ে দাও, ওয়াই আর এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে ওয়াই ইন্টু এক্স সমান এফ স্কোয়ার, তাহলে এক্স ওয়াই সমান এফ স্কোয়ার। এই যে এ বি সমান সি স্কোয়ার বা এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, এই ধরনের সমীকরণ কি হয়, একটা আয়তাকার পরাবৃত্ত, এটা আয়তাকার পরাবৃত্ত সূচিত করে। ঠিক আছে, আয়তাকার পরাবৃত্ত পারবে সবাই। অর্থাৎ এই ধরনের একটা সমীকরণ মানে এইভাবে আসবে, এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই প্লট করলে জাস্ট এখানেও টাচ করবে না, ওখানেও টাচ করবে না। ঠিক আছে, পারবে সবাই, কোনো অসুবিধা হবে না। নেক্সট 11 এ বি, বি একটা বলেছে একটি লেন্সকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যে কি পরিবর্তন হবে। লেন্সের উপাদানের পরম প্রতিসরাঙ্ক 3/2, জলের পরম প্রতিসরাঙ্ক 4/3। 4 গুণ বৃদ্ধি পায় তোমরা জানো, তবু ক্যালকুলেশনটা একবার দেখাচ্ছি। যে যখন লেন্সটা এখন বায়ুতে ছিল, ঠিক আছে, বায়ু মানে এয়ার, তখন লেন্সটা ফোকাস দৈর্ঘ্য 1/f এয়ার, বা শুধু এফ লেখা যায় 1/f। এটা হচ্ছে এ মানে লেন্সটার যে প্রতিসরাঙ্ক, গ্লাসের প্রতিসরাঙ্ক বা কাঁচের তৈরি, তাহলে এয়ারের রেসপেক্টে গ্লাস -1 1/r1, তার যে দুটো তলের বক্রতা ব্যাসার্ধ, আর ছবি আঁকার দরকার নেই এটা। আর জলের ক্ষেত্রে এই মানগুলো চেঞ্জ হয়ে যায়, কি 1/fw লিখতে হয়, ওয়াটার যে ফোকাস দৈর্ঘ্য, তখন জলের মধ্যে কাঁচটা আছে, তো মানে জলের মধ্যে লেন্সটা আছে, তো জলের সাপেক্ষে ওয়াটার মিউ জি -1 ইন্টু 1/r1 -1/r2, এই মানগুলো একটু ভাগ করে দাও। তাহলে অতএব 1/fa বাই 1/fw সমান, এটা কেটে যাবে, পরে থাকছে দেখো a মিউ জি -1 বাই w মিউ জি -1। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, fw বাই f ইকুয়ালস a মিউ জি মানে এয়ারের রেসপেক্টে গ্লাসের প্রতিসরাঙ্ক বলে দিয়েছি দেখো 3/2, তাহলে 3/2 -1, w মিউ জি মানে লিখতে পারি মিউ জি বাই মিউ w -1। আচ্ছা, এখানটা উভয় দিকে এয়ারের রেসপেক্টে ভেবে নেবে। আচ্ছা, এই মানগুলো একটু বসাবো, তাহলে fw বাই f সমান দেখো হাফ, উপরে পাচ্ছি, নিচে এই গ্লাসের প্রতিসরাঙ্ক 3/2, আর জলের ক্ষেত্রে হচ্ছে 4/3 -1, তাহলে উপরে হাফ, নিচে আসছে কত 3 3 9/8, 9/8 -1, তাহলে উপরে আসছে হাফ, নিচে আসছে 1/8। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেলাম, এফ ওয়াটার বাই এফ সমান 8/2 সমান 4, অর্থাৎ এফ ওয়াটার সমান 4f। ওকে, এফ ওয়াটার হচ্ছে 4 গুণ অফ বাতাসের যে তার যে ফোকাস দৈর্ঘ্য ছিল সেই তুলনায় বেড়ে যায়। তাই বলেছেন ডুবুরিরা সামনে মাস্ক পরে, কারণ জলের মধ্যে তখন ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাওয়ার জন্য কিছু দেখতে পায় না। আচ্ছা, 11 অথবা ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় দেখা গেল একটি ছিদ্র থেকে নির্গত আলোর তীব্রতা অন্য ছিদ্র থেকে নির্গত আলোর তীব্রতার 1.5 গুণ। সেক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ব্যতিচারের আলোর তীব্রতার অনুপাত কত। ওকে, একটা তীব্রতা বলেছে I1 ধরে নিচ্ছি, পরেরটা হচ্ছে I2, যেখানে I1 সমান 1.5 অফ I2। ওকে, তো একটা তীব্রতা I1 আর একটা I2, ঠিক আছে, যেখানে I1 মানে বলে দিচ্ছে 1.5 অফ I2, এটাই মনে হচ্ছে একটা বলেছে, দেখে নিই আরেকবার। ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় দেখা গেল একটি ছিদ্র থেকে নির্গত আলোর তীব্রতা মানে I1 অন্য ছিদ্র থেকে নির্গত আলোর তীব্রতার 1.5 গুণ। সেক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ব্যতিচারের আলোর তীব্রতা অনুপাত কত। আচ্ছা, এটাকে আমরা একটু ম্যানিপুলেট করে নেবো। I1 মানে বিস্তারের স্কোয়ার মানে A1 স্কোয়ার, ঠিক আছে, 1.5 টাকে এক কাজ করে 3/2 লাগো, 3/2 অফ A2 স্কোয়ার। ওকে, তো এখান থেকে A1 বাই A2 তার হলে স্কোয়ার সমান দেখো 3/2। আমি লিখে দিচ্ছি যে I1 গ্রেটার দেন I2। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম মিনিমামটা বার করা যাবে। আচ্ছা,
এখান থেকে আরেকটা করে নাও, a1/a2 সমান √3/2। এতটুকু করে রাখলাম। এখন ম্যাক্সিমাম বাই আই মিনিমাম, এটাই মনে হচ্ছে জানতে চেয়েছে, তবু আরেকবার চেক করে নেবো, কারণ ভুল যেন না হয়। এই ধরনের অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর কি। তো সেক্ষেত্রে সর্বোচ্চ সর্বনিম্ন ব্যতিচারে আলোর তীব্রতা অনুপাত। আমাদেরকে বিস্তার আকারে লিখতে হয় সবসময়, তীব্রতা আকারে কিন্তু লেখা যায় না। আর বিস্তারটা মাপা যায়, তীব্রতাটা না ওইভাবে। বা a1 - a2 তার হোল স্কয়ার। ঠিক আছে, তো আইটাকে আমরা এখানে কাজ করি, এ দিয়ে ভাগ করে দাও, a2 দিয়ে ভাগ করে দাও, তাহলে a1/a2 প্লাস 1 বাই a1/a2 মাইনাস 1 গোটাটার হোল স্কয়ার। তাহলে দেখো a1/a2 মান কত ছিল, a1/a2 √3/2, √3/2 প্লাস 1 বাই √3/2 মাইনাস 1 গোটাটার হোল স্কয়ার। তাহলে এটা আসলে 1.2247 প্লাস 1 বাই 1.2247 মাইনাস 1 তার হোল স্কয়ার। তো এটা আসছে তাহলে 2.2247, এটা একটু মানগুলো নিচ্ছি, ঠিক আছে, বাই 0.2247 তার হোল স্কয়ার। তার কাজ করে এইভাবে লিখছি, 2.2247 ভাজিত 0.2247 এটা তার স্কয়ার 98.02, তাহলে 98.02, এটাকে প্রায় 98 লেখো, তার মানে 98/1। তাহলে এই মানটাকে প্রায় লিখছি, অতএব আই ম্যাক্স আই মিন সমান 98:1। এখানে বইয়েতে উত্তরটা 97:1 আছে, তো প্রায় কাছাকাছি মান। এই মানটাকে তোমরা প্রায় 97:1 লিখতেই পারো। পরীক্ষাতে মানে উত্তরটা ওইটা দিচ্ছে, তোমাদের যেটা ক্যালকুলেশনের মান আসবে সেটাই লিখবে। আচ্ছা, এটা একটু শর্টে করা যাবে, কি করবে বলো তো? তোমাদেরকে এই যে কিউবটা রুটটা আছে না, রুটটাকে তাড়াতে হবে। এখানে স্কয়ার আকারে লেখাটাই বেটার হবে, তবেই তোমাদের মানটা কারেক্ট আসবে। ঠিক আছে, এবং ক্যালকুলেটর ছাড়া তোমাদেরকে যেহেতু সমাধান করতে হবে, ক্যালকুলেটর তো ইউজ করতে পারবে না। আমি হয়তো করলাম, আমি এখানে ভিডিও বানাচ্ছি বলে, কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা সম্ভব নয়। তোমরা যেটা করে নেবে সেটা হচ্ছে এই জায়গাটাতে, কোথায় গেল, এটা স্কয়ার আকারে রাখবে, দিয়ে এখানে যে মানগুলো বসাবে এই জায়গাগুলো a1/a2, তো এখানে আগে ভেঙে নেবে, a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র করে ভেঙে নিয়ে স্কয়ার আকারে আনবে। ঠিক আছে, পরের কোশ্চেন এসো। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে আলোর সমবর্তন সংক্রান্ত ব্রুস্টারের সূত্রটি লেখো এবং চিত্র সহ ব্যাখ্যা দাও। ধরো এরকম একটা মাধ্যমে যার প্রতিসরাঙ্ক মিউ চারপাশের সাপেক্ষে যদি আলোর রশ্মি আইপি বা সমবর্তন কোণে পড়ে, তাহলে এক্ষেত্রে তার যে দুটো রশ্মি, একটা কিছুটা অংশ প্রতিসরিত হয়, কিছুটা অংশ প্রতিফলিত হয়। প্রতিসরিত রশ্মি আংশিকভাবে সমবর্তিত হয়, প্রতিফলিতটাও সমবর্তিত হয়, দুটোই তখন সমবর্তিত হবে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে তার যে প্রতিসরাঙ্ক আর আইপির মধ্যে সম্পর্ক এটা। আর একটা জিনিস, সেক্ষেত্রে প্রতিফলিত রশ্মি প্রতিসরিত রশ্মি পরস্পরের সাথে লম্ব হয়। 12 বলেছে পিএন সংযোগ ডায়োডের সম্মুখ ও বিপরীত ব্যাসের ক্ষেত্রে আইভি লেকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জাস্ট এটাকে একটু এঁকে দেবে। ঠিক আছে, এইদিকে ভি, এইদিকে আই, এইদিকে সোজা গ্রাফটা উঠবে দ্রুত, আর এখানে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রাফটা নামবে। মানে এখানে সম্মুখ ব্যাস, অর্থাৎ এই দিকটা হচ্ছে সম্মুখ ব্যাস, অর্থাৎ সম্মুখ ব্যাসে কি হয়, কারেন্টটা খুব দ্রুত ফলো করে, আর বিপরীত ব্যাসে কারেন্টটা খুব কম ফলো করে। তখন ডিপ্লেশন লেয়ার বা যেটা পিএন জাংশনের যে সংযোগ স্থলের যে গ্যাপটা, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার। এই যে ওয়াই3 অনেক বেড়ে যায়। ওকে, এটা পি টাইপ, ধরো এই দিকটা এন টাইপ। ওকে, হোল এবং ইলেকট্রন থাকে যে দিকটায়, এখানে এনএতে ইলেকট্রন, মানে এনএতে হচ্ছে ইলেকট্রন গুলো থাকে বেশি, আর এই জায়গাটা হোল গুলো থাকে বেশি। ওকে, তার সাথে থাকে যে আমাদের যে অ্যাকসেপ্টর ডোনার যে আয়ন গুলো, অর্থাৎ হোলের কাছে নেগেটিভ এইগুলো, আর এইগুলো ইলেকট্রনের কাছে পজিটিভ যে আয়নগুলো। ঠিক আছে, এগুলো একটু লিখবে। আচ্ছা, 10.75 হোল 10 সংখ্যাটি বাইনারিতে রূপান্তর করো। দেখো 12 বি 10.75, 10.75টাকে লিখতে পারি 10 প্লাস 0.75। ঠিক আছে, এই 10 সংখ্যাটাকে আগে বাইনারি করে নাও। তো 2 দিয়ে ভাগ করলে কত হয়, দেখো 5 দুগুণে 10, 5-এর জন্য ভাগশেষ কত থাকছে 0, উপরে লিখলাম, এটা হচ্ছে ভাগশেষ গুলো। ওকে, তারপর দেখো আবার কি লিখছি, এখানে 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 দুগুণে 4, ভাগশেষ 1। আচ্ছা, এই 2কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 1, তার মানে ভাগশেষটা কত হয় 0। ঠিক আছে, এখানে 0 ভাগশেষটা লিখলাম, আর ভাগফলটা হচ্ছে 1। ওকে, তাহলে ফাইনাল রেজাল্ট আসবে এই যে জায়গাটা, অর্থাৎ 10 সংখ্যাটাকে আমরা লিখছি কত 1010 হোল 2। ঠিক আছে, এটা লিখলাম। আর 0.75 এর জন্য দেখো কি করছি, এটাকে দশমিকের ক্ষেত্রে কি করা হয়, 2 দিয়ে গুণ করো, কত হচ্ছে 1.5, এই 1 সংখ্যাটা পাশে লেখো। ঠিক আছে, আচ্ছা বাকি সংখ্যাটা আবার ফের লেখো, 0.5 × 2 সমান 1.01 চলে এসছে, তাহলে এই 1 সংখ্যাটা আবার লেখো। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, 0.75 সমান হচ্ছে 1, এখানে 0 দিয়ে দেবে হোল 2, তাহলে পুরো। ওকে, তাহলে এই 10 সংখ্যাটার জন্য আমরা কি লিখবো, অর্থাৎ 10.75 হোল ডেসিমাল থেকে এই সংখ্যাটা কত পাচ্ছি 1010 দশমিক, এইখানে 0.75 এর জন্য 11 হোল 2। ঠিক আছে, পারবে সবাই?
শুধু খেয়াল রাখবে যে ভাগের ক্ষেত্রে নিচে থেকে উপরে উঠবো, আর এই দশমিকের জন্য উপর থেকে নিচের দিকে অ্যাকচুয়ালি নামে। যদি এখানে দুটোই 1 আছে বলে বোঝা যায় নিচে কোথা থেকে নেমেছে, উপর থেকে নিচে না নিচে থেকে উপরে, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। অথবা একটি ট্রানজিস্টর নিঃসরণ অঞ্চলে সবচেয়ে বেশি ডোপিং করা হয় কেন? কারণ নিঃসরণ অঞ্চলকে নিঃসরণ করতে হয় যাতে করে সে এনপিএন হলে সেক্ষেত্রে এনটা মানে নেগেটিভ বা ইলেকট্রনটা এখানে সংখ্যাগুরু বাহক, পিএনপি হলে সেক্ষেত্রে আমাদের যে হোলটা সংখ্যাগুরু বাহক বেশি পরিমাণে নিঃসরণ করতে হয়, তাই যাতে করে কারেন্টটা ঠিকঠাক ফলো করতে পারে। অর্থাৎ নিঃসরণ অঞ্চল এবং যে আমাদের এমিটার অঞ্চল এবং নিঃসরণ অঞ্চল মিলিয়ে একটা যে ইনপুট বর্তনী তৈরি করছে, আর কালেক্টর বর্তনী এবং এমিটার এবং কালেক্টর মিলে একটা আউটপুট বর্তনী, সেক্ষেত্রে যাতে কারেন্ট চলাচলটা ঠিকঠাক থাকে তার জন্য এটাকে আমাদের জন্য বেশি পরিমাণে ডোপিং করা হয়। পিএন সংযোগ ডায়োডের কোন অঞ্চলে গতিশীল ইলেকট্রন বা হোল নেই? নিষিদ্ধ অঞ্চলে। একটু আগে যে ছবিটা এঁকেছিলাম, মাঝখানে যে একটু আগে যে ছবিটা এঁকেছিলাম, নিষিদ্ধ অঞ্চল বা ডিপ্লেশন লেয়ারে, ঠিক আছে। নর গেট কি না, একটি অর গেটের আউটপুট আর একটা নট গেটের ইনপুট, এগুলো যুক্ত করলে যেটা হবে সেটা হচ্ছে নর গেট। আচ্ছা, কি বলেছে? এই গেটের সত্য সারণী লেখো। অর্থাৎ নট সমান কি, নট প্লাস অর, ঠিক আছে। অ্যাকচুয়ালি অর গেটের আউটপুট, নট গেটের ইনপুট, এটাকে ইনপুট আকারে নেওয়া হয়। ওকে, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে ধরো অর গেট। ওকে, অর গেটে আউটপুট গেল মানে কি, ধরো একটা এ আর বি দুটো ইনপুট আকারে ঢুকলো, এখানে অর গেটে আউটপুট হিসেবে এ প্লাস বি, এই জায়গাটা একটা নট গেট দেওয়া হয়। ওকে, তাহলে এইখানটা কি দাঁড়াবে, এ প্লাস বি তার বার। ওকে, তাহলে এই সত্য সারণী একটা দেখো, এদের যে সত্য সারণীটা কি আসবে, এ বি 0 1 সমস্ত মানগুলো যদি ধরি, ঠিক আছে। তো দেখো, এ 1 আর 1 মিলে কত হয় 1, তাহলে 1 এর বার কত হবে 0, 1 আর 0 মিলে কত হয় 1, 1 এর বার কত হবে 0, 0 আর 1 মিলে কত হয় 1 বার সমান হচ্ছে 0, 0 0 মিলে হচ্ছে 0, তাহলে 0 এর বার কত হবে 1, অতএব আউটপুট হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখো 0 আসছে, ঠিক আছে। এটা হচ্ছে নর গেট। ওকে, তো এই ছিল আমাদের ভিডিও। পরীক্ষা খুব সুন্দরভাবে তোমাদের দাও। পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি ধরে নেবো যে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, কারণ ভিডিওটা যখন পাবলিশ হবে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, দেখবে, ঠিক আছে। তো ভিডিও যদি ভালো লাগে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, কারণ তোমাদের জয়েন্ট পরীক্ষার জন্য এই চ্যানেলটা যথেষ্ট হেল্প করবে, এটা আশাবাদী আমিও, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখতে ভুলবে না তোমাদের প্রত্যেকটা ভিডিও এভাবে পাওয়ার জন্য। আর হ্যাঁ, তোমাদের এইচএস পরীক্ষার্থী, সুতরাং ভেবো না যে তোমরা আমাদের মানে মন থেকে ভুলে যাবো, সেটা কখনোই নয়। তোমরা অনেক আমাদেরকে ভালোবাসা দিয়েছো, তো এত সহজে তোমাদের ভুলতে পারবো না কোনোদিনও, অন্তরের অন্তঃস্থলে তোমরা সবসময় রয়ে যাবে, ঠিক আছে। কারণ মনে রাখবো তোমাদেরকে দিয়ে আমাদের চ্যানেল শুরু হয়েছিল। আচ্ছা, আর আরেকটা কথা, যদি তোমার কোনো মতামত থাকে এখনো, তুমি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমার বন্ধুদেরকেও ভিডিও শেয়ার করো, যাতে করে পরীক্ষা টাইমে তারা এতটুকু হলেও সাহায্য পায়। আর এই যে ভিডিওগুলো পিডিএফ দেওয়া আছে সেটা বলে দিলাম, সেই ভিডিওর সংশ্লিষ্ট মানে ডেসক্রিপশন, সংশ্লিষ্ট কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা পেয়ে যাবে। ওকে, আর কিভাবে ডাউনলোড করবো আরেকবার ভিডিওর লাস্টে ক্লিপটা আমরা দিয়ে দিচ্ছি। চলো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। বলছি পিডিএফটা ডাউনলোড করবে কি করে, তোমরা ফার্স্ট হচ্ছে তোমরা পিডিএফটাতে যে লিঙ্কটা দেওয়া হচ্ছে মানে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে যে লিঙ্কটা থাকছে সেই লিঙ্কটাতে তোমরা ক্লিক করো। এই লিঙ্কটা ক্লিক করে, হ্যাঁ লিঙ্কটা ক্লিক করে তোমাদেরকে একটা দেখো পেজ খুলে যাবে। সেই পেজটাতে ফার্স্ট তোমাকে দেখাতে দেখবে 9 টাকা করে লেখা আছে, ওইটা মানে ম্যান্ডেটরি। তোমার 3টে জিনিস দিতে হবে। একটা হচ্ছে স্টুডেন্ট নেম, প্রথমে ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর স্টুডেন্ট নেম। কেন এটা ম্যান্ডেটরি? ধরো কোনো কারণে তোমার মানে পেমেন্টে প্রবলেম হয়ে গেল, হতে পারে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে কিন্তু তুমি পেমেন্ট ফেল দেখাচ্ছে, হতে পারে যে তোমার পেমেন্ট হয়ে গেছে কিন্তু তোমার পিডিএফ খুলছে না, কোনো না কোনো সমস্যা হলো, তখন তুমি আমাকে ওই যে জিমেল আইডিটা দেওয়া আছে দেখো spd2025@gmail.com, ওখানে তুমি কন্ট্যাক্ট করলে বা ফ্রি রিসিপ্টটা পাঠালে বা যে কোনো প্রমাণ স্বরূপ আমাকে একবার জানালে আমি তোমাকে অন্য কোনো ভাবেও ওই পিডিএফটা তোমাকে প্রোভাইড করতে পারবো। মানে সেক্ষেত্রে তোমার সাথে আমি পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার থেকেও কন্ট্যাক্ট করে তোমাকে আমি কন্ট্যাক্ট করতে পারবো, ঠিক আছে। খেয়াল রাখবে যে আমার ওই জিমেল আইডি থেকেই তোমার কাছে মানে ওই জিমেল যাবে, অন্য কোনো জায়গা থেকে যাবে না, সুতরাং স্প্যাম হওয়ার ভয়টা নেই। আশা করি তোমরা জিমেল আইডিটা দেখে নিচ্ছ, আমি একবার লিখে দিচ্ছি এখানে। জিমেল আইডিটা হচ্ছে spd সমাধান, ঠিক আছে 2025@gmail.com, ঠিক আছে, gmail.com। ওকে, তো এইটা থেকেই জিমেল যাবে, অন্য কোনো যদি আইডি থেকে জিমেল যায় তাহলে যাবে, সেটা আমি করছি না, অন্য কেউ করছে, সেটার ক্ষেত্রে তুমি সাবধান থেকো, ঠিক আছে। আচ্ছা, এরপর তুমি ইমেল আইডি, তোমার ফোন নাম্বার, তোমার জিমেল আইডি, জিমেল আইডি বা ইমেল আইডি একই, ফোন নাম্বার নাম দিয়ে তুমি প্রথমে ক্লিক করবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে তোমার ওখান থেকে বিভিন্ন পেমেন্ট অপশন খুলে যাবে, তোমার যে ইউপিআই আইডি বা ধরো নেট ব্যাংকিং, যে যেখান থেকে পেটিএম অনেক রকম থেকে অপশন পাবে, তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করো। এখানে একটা শর্ত,
চেষ্টা করবে যেন ইন্টারনেট মানে স্পিডটা ভালো থাকে। যদি স্পিড কম থাকে তাহলে কিন্তু পেমেন্ট ফেল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা জানো এটা, তোমরা চেষ্টা করবে ভালো যেন স্পিডটা থাকে, নেটের স্পিড। এখন তো 5G চলে আসছে, স্পিড যদি ঘরেতে নেটওয়ার্কের প্রবলেম থাকে সেখান থেকে একটু বেরিয়ে আসবে, দিয়ে বাইরে এসে তখন ম্যানেজ করবে, এটা ইয়ে করবে। আচ্ছা, তারপর যখন তুমি পেমেন্ট করে ফেলবে, পেমেন্ট সাকসেসফুল দেখালে আর কোনোভাবে ব্যাক বাটনে ক্লিক করবে না, রিফ্রেশ করবে না, এমনকি ফোনটা অফ করবে না। জাস্ট 1 থেকে 2 মিনিট ওয়েট করো। তার মধ্যে অনেকেই তো ফিডব্যাক আমি দেখেছি বা আমি নিজেও টেস্ট করে দেখেছি যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুলে যাচ্ছে, ঠিক আছে, বা 5 সেকেন্ডের মধ্যেও খুলে যাচ্ছে, এমন হয়েছে। তো তোমরা একবার ওয়েট করো, কোনো কিছু তো ব্যাকে আমরা, তারপর দেখবে পিডিএফ অটোমেটিক খুলে গেছে। পিডিএফটা তোমরা সার্চ করবে, দেখবে, দেওয়ার পর তোমরা উপর দিকে জাস্ট দেখো কর্নারে, লেফটের কর্নারে উপর দিকে একটা দেখো ডাউনলোড বাটন আছে, ওখানে গিয়ে তোমরা ডাউনলোড বাটনে ক্লিক করে নিজেরা প্রিন্ট আউট মানে ওইটাকে ডাউনলোড করে রেখে পরে তোমরা প্রিন্ট আউট বার করতে পারো, ফোনে রেখেও পড়তে পারো। তবে আমার সাজেশন হলো তোমরা প্রিন্ট আউট বার করে নেবে। কেন বলছি এই কথাটা, যে যদি তোমরা ফোনেতে পড়ো না, সবসময় স্ক্রিনের প্রতি তাকিয়ে থাকে, স্ক্রিনের চোখের উপর একটা চাপ পড়বে, প্লাস হচ্ছে ফিজিক্যাল কপির একটা আলাদা ডিমান্ড। তুমি যখন ডাইরেক্ট ওটা পিডিএফটা নিজের সামনে রেখে পড়বে, পড়ার মনোযোগ বাড়বে, ডিস্টার্ব হওয়ার ভয় থাকবে না। ফোনটা হাতে থাকলে কি হয়, তোমার কোনো একটা নোটিফিকেশন বেল আইকন বেজে হলো, তোমার যদি নোটিফিকেশন বিভিন্ন জায়গায় অন করা থাকে তখন কিন্তু তোমার সমস্যা। তুমি তখন হয়তো ওই পড়াটা স্কিপ করে অন্য জায়গায় চলে গেলে, ইউটিউবে বা হয়তো হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে ইত্যাদি করে একটা জায়গায় ঢুকে পড়লে সেখানে তোমার টাইম ওখানে খেয়ে নেবে। তো সেটাই সাজেশন, সেটার জন্য এগুলো ভাবা আর কি। তো তোমরা চেষ্টা করবে সেটাকে পিডিএফ আকারে বার করে নিয়ে, প্রিন্ট আউট বার করে নিয়ে হাতের গোড়ায় রাখা, যেমনটি তোমরা বই খাতা সব হাতের গোড়ায় রেখে পড়ছো সেইভাবে রেখে পড়বে, তাহলে তোমার জন্য আরো বেস্ট।